তো আজকে আমরা পড়ব হ্যাঁ, রেকর্ডিং অন করে দিলাম। রেকর্ডিং অন হয়ে গেছে। রেকর্ডিং অন হয়ে গেছে। ওকে, আচ্ছা। আজকে আমরা যেটা পড়বো হচ্ছে একটা নতুন সাবজেক্ট শুরু করব, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যেটা কিনা মানে কি বলবো, মানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ করতে গেলে, মানে যে বলে না যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে বড় কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, ডেফিনেটলি স্ট্রেংথ অফ মেটেরিয়াল তাদের মধ্যে একটা অন্যতম পিলার। আমরা এই সাবজেক্টটাকে প্রথম দুই একটা এপিসোডকে, মানে এপিসোড বলছি সরি, ইউটিউবের অভ্যেস হয়ে গেছে, প্রথম দুই একটা ক্লাসকে আমরা কনসেপচুয়ালি পড়বো। প্রথমে জিনিসগুলো টুকরো টুকরো, এই স্ট্রেস স্ট্রেন, হ্যাঁ এই এর পয়েন্ট, এই হুকস ল, এইটা হ্যান ত্যান, এই সব জিনিসগুলো না আমাদের কাছে ভীষণ কনফিউজিং হয়ে যায়। এই জিনিসগুলোকে আমরা একটু ধরে ধরে প্রথম একটা দুটো ক্লাসকে একটু খুব ধরে ধরে শিখবো। এটা হয়ে গেলে যখন যখন তোমার মাথায় আমি বলো স্ট্রেস, কাট করে বুঝে গেলে, নর্মাল স্ট্রেস কাট করে বুঝে গেলে, টেনজেন্সিয়াল স্ট্রেস কাট করে তোমার বুঝে গেলে, এই জিনিসটা যখন তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন এর পরে ধরো শিয়ার, শিয়ার যখন পড়লাম, সিএসএফডি বিএমডি পড়লাম, তখন তোমার কাছে না খুব ব্যাপারগুলো ইজি হবে। কিন্তু আমাদের সমস্যাটা কি হয়, তুমি আমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলো তো একটা সমস্যা আছে যে শুরু থেকে স্ট্রেস, এটা ভার্সেস এটা বাই ফোর্স ভার্সেস এরিয়া, স্ট্রেস বেরিয়ে গেলো, এই করে কি হয় প্রথমেই শুরু হয়, এদিকে ইন্টারেস্টও চলে যায়। তার সাথে সাথে পুরো জিনিসটা আমরা কনসেপ্ট গুলো, ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় না বলে আমরা পড়তে পারি না, অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। তো আমরা কিন্তু প্রথমে প্রথম একটা দুটো ক্লাস কিন্তু ভীষণ কনসেপচুয়াল ক্লাস হবে, একদম ছোট ছোট প্রত্যেকটা টার্মকে আমরা জানবো। এবং তোমাদেরকেও বলছি, যতক্ষণ না পর্যন্ত এই টার্ম গুলো কনফিউশন ক্লিয়ার হবে, একটু চলো একটুখানি আমরা সময় নেবো, কিন্তু তাতে করে কি হবে, আমাদের সারা জীবনের জন্য এই সাবজেক্টটা না একদম একটা স্ট্রেংথ হয়ে থেকে যাবে। ওকে, ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে সাবজেক্টটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এখানে একটা টার্ম আছে স্ট্রেংথ। স্ট্রেংথ কথাটার মানে কার মেটেরিয়াল, দুটো সাবজেক্ট, দুটো শব্দ। হোয়াট ইজ মিন বাই স্ট্রেংথ? স্ট্রেংথ মানে আমরা জানি সাধারণভাবে ক্ষমতা, ক্ষমতাকে আমরা স্ট্রেংথ বলি। অফ মেটেরিয়াল মানে একটা মেটেরিয়ালের ক্ষমতা কত, সেটাই এই এই কথাটার মধ্যে দিয়ে আমরা ওটাই বুঝছি যে একটা মেটেরিয়ালের ক্ষমতা কত। এবার ঘটনা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে এই স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়বার দরকার কি দাঁড়ালো। দেখো, একদম সোজা কথায় আমি দুটো জিনিস বলি, যে আমাদের একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করি, এটা হচ্ছে আমাদের আলটিমেট কথা। সিভিল বলেছি, সিভিল সোসাইটিতে আমাদেরকে একটা স্ট্রাকচার বানাতে হয় লাইফটাকে লিড করবার জন্য। এই যে স্ট্রাকচার, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার হতে পারে। তো স্ট্রাকচারে মেনলি কি, স্ট্রাকচার বলতে কি, স্ট্রাকচার বলতে হচ্ছে একটা লোড, লোড আসবে, যে কোনো তুমি একটা বিল্ডিং বানাও বা যাই বানাও না কেন, ড্যাম বানাও, হ্যান বানাও, ত্যান বানাও, যাও বানাও না কেন, তারপরে লোড আসবে বা একটা ফোর্স আসবে, এবং সেই লোড বা ফোর্সের এগেনস্টে আমরা এমন মেটেরিয়াল এবং তার এমন সেকশন প্রোভাইড করব যাতে কিনা এই লোডটাকে, এই মেটেরিয়ালটা, তার যে সেকশনটা বা এই যে স্ট্রাকচারাল যে অ্যারেঞ্জমেন্টটা, সেই লোডটাকে সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারে। এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে দুটো জিনিস আসছে, এক হচ্ছে লোড, ভালো করে বলছো লোড, এটা আসবে স্ট্রাকচারের উপর, এবং তার জন্য কি হবে, মেটেরিয়ালের যে স্ট্রেংথ সেটা আমাকে বার করতে হবে, একটা মেটেরিয়াল কতটা স্ট্রেংথ সেটা বার করতে হবে, সেই স্ট্রেংথের উপর দাঁড়িয়ে এই মেটেরিয়ালের সেকশনটাকে ডিজাইন করতে হবে। খুব সোজা কথা, ঠিক আছে? কেন কি হচ্ছে, ধরো লোড এলো 100, লোড এলো ধরো 100 কিলো নিউটন। এবার এই যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল এক ধরো 1 স্কোয়ার এমএম, 1 মিলিমিটার স্কোয়ারে সে 10 কিলো নিউটন, ধরো আমি বলছি সোজা কথা, সহ্য করতে পারি, এটা তার স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে স্ট্রেংথ কত হলো, কিলো নিউটন, বা এটা আমি নিউটন ধরি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নিউটন। তাহলে কি 10 নিউটন সে সহ্য করতে পারে পার স্কোয়ার মিটার, এটা হলো তার ক্ষমতা। এটাকে আমরা বলবো মেটেরিয়ালের স্ট্রেংথ। আচ্ছা, এবার লোড এলো কত, 100 নিউটন। তাহলে কত স্কোয়ার মিলিমিটার তোমার ইয়ে লাগবে, মেটেরিয়াল লাগবে, এটা হয়ে গেল আমার ডিজাইন। তার মানে এই যে লোডটা এলো, এইটা একটা ক্যালকুলেশন, এটা একটা জিনিস। তারপরে আমি মেটেরিয়ালের স্ট্রেংথ ক্যালকুলেট করলাম, এটা একটা জিনিস।
তারপরে কি করলাম, আমি 100 নিউটন লোড আসছে আর 1 স্কয়ার মিটার আমার নিতে পারে 10 নিউটন, তাহলে কত স্কয়ার মিটার আমার লাগবে, 10 স্কয়ার মিলিমিটার আমার লাগবে। তাহলে আমি এই মেটেরিয়াল দিয়ে একটা এমন একটা সেকশন ডিজাইন করব যার এরিয়া হবে 10 মিলিমিটার স্কয়ার। ক্লিয়ার? যার এরিয়া হবে 10 মিলিমিটার স্কয়ার, এটা হবে ডিজাইন। তাহলে বুঝতে পারছো যে এই পুরো ঘটনাটা, এই যে পুরো জিনিসটা এতক্ষণ আমি বললাম, একটা সিভিল ইঞ্জিনিয়ারের যে উদ্দেশ্য বা কাজ, তার মধ্যে আমি পুরোটা বলে দিলাম। এই পুরো জিনিসটাকে আমরা যে সাবজেক্টের মাধ্যমে পড়ি বা যেটাকে আমরা বলি, সেটাকে বলি হচ্ছে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? এই পুরো জিনিসটাকে মানে লোড ক্যালকুলেশন, কতটা লোড আসবে, তারপর মেটেরিয়ালের স্ট্রেংথ কত, তারপর সেই স্ট্রেংথ আর লোডকে কম্বিনেশন করে বা তার এদিক ওদিক করে আমরা এই যে সেকশনটা ডিজাইন করব। এই টোটালটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তাহলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং মধ্যে মূলত দুটো পার্ট বলতে পারো। এক হচ্ছে তোমার এই লোড ক্যালকুলেশন করা, লোড ক্যালকুলেশনের পর সেই স্ট্রাকচারে স্ট্রেংথ ক্যালকুলেশন করা, লোড স্ট্রেংথ এইসব ক্যালকুলেশন করা, এটা একটা পার্ট যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানালাইসিস। বুঝতে পেরেছো? আর তারপরে ওই মেটেরিয়ালের স্ট্রেংথ দিয়ে দরকারি সেকশনটার শেপ ডিজাইন করাটা বা সাইজ বার করাটা, ওটাকে আমরা বলি হচ্ছে ডিজাইন। ওটাকে আমরা বলি হচ্ছে ডিজাইন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই অ্যানালাইসিস পার্টটার মধ্যে আমাদের কাছে দুটো সাবজেক্ট রয়েছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর স্ট্রাকচারাল অ্যানালাইসিস। বেসিক্যালি দুটোর মধ্যে যদি তুমি খুব সূক্ষ্মভাবে দেখো, কোনো পিন পয়েন্ট ফাঁক নেই আর কি, বা বলতে পারো যে দুটো বেসিক্যালি একটাই সাবজেক্ট। আমরা দুটো স্টেজে পড়ি, কেন স্ট্রেংথ অফ মেটেরিয়াল মধ্যে আমরা খুব বেসিক জিনিসগুলো পড়ি। বেসিক মেটেরিয়াল স্ট্রেংথ কি করে বার করতে হয়, মেটেরিয়াল লোডের এগেইনস্টে কিরকম তার বেসিক বিহেভিয়ার গুলো কিরকম হয়, ঠিক আছে? বুঝতে পারছো স্ট্রেংথ মানে কি, বেসিক বিহেভিয়ার গুলো কিরকম হবে, এই সব নিয়ে একটু আলোচনা করি। আর অ্যানালাইসিস পার্টটার মধ্যে কি করি, ওই লোডের এগেইনস্টে মেটেরিয়াল কিরকম তার বিহেভিয়ারটা আরো বেটার অ্যাঙ্গেলে দেয়, কি কি আমাদের ডিজাইন করে, এই সবগুলো নিয়ে করি। বাট বেসিক্যালি তুমি যদি খুব গোদা বাংলায় দেখো, তাহলে এই যে স্ট্রাকচার অ্যানালাইসিস এর মধ্যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তার মধ্যে স্ট্রাকচার, এটা আলাদা কিন্তু কোনো পিন পয়েন্ট ভাগ নেই। বুঝতে পেরেছো? কেন কি দেখবে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যেই মোমেন্ট এরিয়া মেথড, কনজুগেট বিম মেথড এগুলো আছে, ঠিক আছে? তো পিন পয়েন্ট ভাগ। তো আমরা এইভাবে বলবো, আমরা ওইভাবে স্ট্রেংথ অফ মেটেরিয়াল আলাদা করে এইসব করে মাথার মধ্যে দেখবো না। আমরা হচ্ছে টোটাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তো আমরা প্রথমে যেটা পড়বো, আমাদের এখানে অ্যানালাইসিস পার্টটাকে পড়বো, তারপরে আমরা ডিজাইন করবো। এই যে আমাদের এখন যে সাবজেক্টটা চলছে সেটা হচ্ছে অ্যানালাইসিস পার্টটা। ক্লিয়ার? অ্যানালাইসিস পার্টের মধ্যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ঢুকে আছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের ঘটনা। এবার যদি আমি স্ট্রেংথ কথাটার মধ্যে যদি একটুখানি আমরা ঢুকি, তাহলে দেখতে পাবো কি বলবো। স্ট্রেংথ যদি তোমাকে কোয়েশ্চেন যদি কেউ করে, হোয়াট ইজ স্ট্রেংথ, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যদি বলি, স্ট্রেংথ অ্যানালাইসিস এর মধ্যে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল যেহেতু আমাদের সাবজেক্টগুলো ভাগ ওরকম করে করে আছে, তারপর ওইভাবে করছি। স্ট্রেংথ অফ স্ট্রেংথ মানে আমি একটু আগে বললাম ক্ষমতা। ক্ষমতা কথাটাকে যদি এবার আমি লজিক্যালি বা টেকনিক্যালি ডিফাইন করি, তাহলে কি দাঁড়াবে? ক্ষমতা মানে হচ্ছে সিম্পল ব্যাপার, যে একটা বাইরের থেকে লোড অ্যাপ্লাই করা হলো একটা জিনিসের উপর, কোন একটা জিনিসের উপর বাইরের থেকে লোডটার এগেইনস্টে, আচ্ছা ঠিক আছে, থেকে লোড অ্যাপ্লাই করা হলো এবং মেটেরিয়ালটার স্ট্রেংথ এমন হতে হবে যাতে কিনা সেই, বা মেটেরিয়ালটার ক্ষমতা এমন হতে হবে যাতে কিনা সেই লোডটাতে সে ফেল না করে যায়। বা বলতে পারো স্ট্রেংথ বলতে এটা বোঝায় যে ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি অফ এ মেটেরিয়াল, মানে একটা মেটেরিয়াল কতটা পরিমাণ লোডকে ক্যারি করতে পারবে, কেন ওর চেয়ে বেশি পরিমাণ লোড দিলে সে ফেল করে যাবে। ঠিক আছে? তাহলে আমরা স্ট্রেংথকে এভাবে ডিফাইন করব, দ্য ম্যাক্সিমাম, বলতে পারো যদি ক্যারিং ক্যাপাসিটি বলি, লোড ক্যারিং ক্যাপাসিটি অফ এ মেটেরিয়াল, যাতে কিনা সেটা ফেল না করে যায়। তাহলে স্ট্রেংথ বলতে কি আমরা দুটো পেলাম ওয়ার্ড, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে ফেলিয়ার। একটা পেলাম লোড, একটা পেলাম হচ্ছে ফেলিয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে একটা অ্যামাউন্ট অফ লোড যাতে কিনা আমার
ফেলিয়ার হবে না, বা বলতে পারো যে এর চেয়ে একটুখানি বেশি লোড দিলেই ফেল হয়ে যাবে। তো সেই ম্যাক্সিমাম যে লোডটা যেটা স্ট্রাকচার বা মেটেরিয়ালটা নিতে পারে সেটাকে আমরা বলবো সেই মেটেরিয়ালের স্ট্রেংথ। এবার এখানে একটা আছে লোড। এবার সামটাইমস উই আর ইউজিং ফোর্স, স্ট্রাকচারে বলে আর্থকোয়েক ফোর্স আসছে, ঠিক আছে, তারপর বলি না ওয়েভ ফোর্স এলো, এই যে ড্যাম করতে গিয়ে আমরা দেখলাম, এটা করতে গিয়ে দেখলাম এই ফোর্স আসছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার আসছে। তো এই যে ফোর্স প্রেসার, নাথিং, ফোর্স পার ইউনিট এরিয়াকে প্রেসার বলি, আর কিছু না। ফোর্স, এই যে প্রেসার, আবার কখনো লোড, এই এই টার্মিনোলজি গুলোর কি মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, কোনো কি পার্থক্য কিছু আছে? ফোর্স কি, লোড কি, এগুলো কি একই জিনিস নাকি আলাদা আলাদা জিনিস? এই যে বললাম আমরা কিন্তু খুব একটু মাইনুট লেভেলে দেখবো, মানে এরকম ভাবে হয়তো তুমি কখনো আগে দেখোনি, আমরা এইভাবেই পড়বো। ওকে, ইন্টারেস্টিং করে পড়বো। তো লোড আর ফোর্স এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? একটা ছোট্ট পার্থক্য আছে, সেটাকে আমরা একটুখানি দেখি, তারপরে ফেলিওরটা আসছি। হ্যাঁ, কেন কি স্ট্রেংথ বুঝতে গিয়ে তুমি লোড যদি না বোঝো, ফেলিওর যদি না বোঝো, তাহলে স্ট্রেংথ বুঝবে কি করে, তাই না? তো হোয়াট ইজ লোড? লোড কথার আগে আসছি আমরা লোড কথাটার আগে আমরা একটু পড়বো হচ্ছে ফোর্স। তো হোয়াট ইজ ফোর্স? দেখো, হ্যাঁ, ফোর্স, ফোর্স বলতে কি, ফোর্স হচ্ছে বেসিক্যালি একটা বড় সেন্সে করা কথা। বলতে পারো যে লোড ইজ এ টাইপ অফ ফোর্স। ফোর্স হচ্ছে একটা বিগার সেন্সে নেওয়া কথা। হ্যাঁ, যেরকম ফোর্স, কিরকম কিরকম ফোর্স হয়, ধরো মেকানিক্যাল ফোর্স হতে পারে, মেকানিক্যাল ফোর্স হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, থার্মোডাইনামিক্স বা থার্মাল স্ট্রেস বা থার্মাল ফোর্স হতে পারে। তো অনেক ধরনের ফোর্স হয়। ওকে, বুঝতে পেরেছো? তার মধ্যে তুমি যদি এই ফোর্স দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, এগুলো ফোর্সের ক্ষেত্রে কি হয়, মেটেরিয়ালকে ডিরেক্ট, এই ফোর্সগুলো অ্যাপ্লাই করার জন্য মেটেরিয়ালকে ডিরেক্ট কন্ট্যাক্টে আসার দরকার নেই। বুঝছো, ডিরেক্ট কন্ট্যাক্টে আসার দরকার নেই। যেমন হয় না যে আর কি, ওই আর কি, ধরো এটা আমি ম্যাগনেটিক ফোর্সের একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। তো এটা চুম্বক, এটা লোহা। হ্যাঁ, চুম্বকটাকে ঠেকানোর দরকার নেই, এখানে গেলে তুমি বুঝতে পারবে যে এটার মধ্যে একটা ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, মানে পৃথিবী চন্দ্রকে টেনে ধরে আছে, এখানের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট নেই, বাট দ্যার ইজ এ ফোর্স। ঠিক আছে, বাট আমাদের যেটা করবো সেটা হচ্ছে মেকানিক্যাল ফোর্স। মেকানিক্যাল ফোর্স কি? মেকানিক্যাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা বস্তুতে প্রযুক্ত হতে গেলে বস্তুর সাথে কন্ট্যাক্ট দরকার হয়। দ্যাট মিনস মেকানিক্যাল ফোর্স সেটা যেখানে বস্তুতে যখন সেই ফোর্সটা মানে আসবে, পড়বে, প্রযুক্ত হবে, সেটা কিন্তু একটা কন্ট্যাক্টের মধ্যে, মানে এখানে কন্ট্যাক্ট হতেই হবে। ঠিক আছে, তো লোড ইজ টাইপ অফ এ মেকানিক্যাল ফোর্স। লোড বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে টাইপ অফ এ মেকানিক্যাল ফোর্স, অর্থাৎ এখানে কন্ট্যাক্টে আসতে হবে। আমরা তাই দেখেছি, যে কোনো স্ট্রাকচারের উপর ডেড লোড, তার কন্ট্যাক্ট মানে তার নিজের ওজন, তাহলে কন্ট্যাক্ট ঠিক আছে। লাইভ লোড, তুমি হেঁটে যাচ্ছ ওর উপর দিয়ে, তারপর তুমি কোনো স্ট্যাটিক লোড, মেশিন বসিয়েছো, একটা আলমারি বসিয়েছো ছাদের উপর, সেটা একটা স্ট্যাটিক লোড। সো অল দ্য লোডস কামিং টু দ্য স্ট্রাকচার, আমরা যে স্ট্রাকচার ডিজাইন করি, অন্য, আমি বলছি না কোনো অন্য আলাদা কেসের জন্য, নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য, সবের ক্ষেত্রে আসছি না, বাট বা ফায়ার লাগলো ধরো, তার জন্য, তো যত ধরনের লোডস আমরা আসে সমস্ত কিন্তু কন্ট্যাক্টে, স্ট্রাকচারের কন্ট্যাক্টে আসে। ওকে, তো অল দ্য লোডস আর বেসিক্যালি আ মেকানিক্যাল ফোর্স। বুঝতে পেরেছো? সমস্ত লোড হচ্ছে আমাদের মেকানিক্যাল ফোর্স। এবার লোড তো বুঝলাম যে কন্ট্যাক্টে আসার একটা টাইপ অফ ফোর্স, মানে ফোর্সের একটা টাইপ, যেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, তখন আমরা তাকে লোড বলি। এবার হচ্ছে ফেলিয়ার। হোয়াট ইজ ফেলিয়ার? ফেলিয়ার বলতে কি বোঝে? গোদা বাংলায় বললো যে ফেলিয়ার মানে ভেঙে যাওয়া। তাই তো, একটা মেটেরিয়াল আছে, মেটেরিয়ালের ভিতরে লোড চাপাচ্ছ, লোড চাপাচ্ছ, একটা সময় ঘাজাং করে ভেঙে গেল, তাহলে সেটাকে তুমি ফেলিয়ার বলবে। কিন্তু শুধু কি আমরা তাই বলি? ফেলিয়ার বলতে কি আমরা শুধু তাই বলি? মানে ধরো তুমি শরীর চর্চা করো, শরীর চর্চা করার জন্য তোমার বাড়িতে এরকম একটা, দুটো এরকম পিলার বানিয়েছো, পিলারের উপর এরকম একটা তুমি লোহার রড লাগিয়েছো, তুমি এখানে লোহার রডটা দিয়ে এই যে ঝোলো আর কি, ওই ঝোলো বা তুমি তার ডিফারেন্ট টাইপের
এক্সারসাইজ। ওকে, সেই জন্য তোমাকে লোহার রড লাগিয়েছে এবং লোহার রডটাকে স্ট্রেটই থাকতে হবে। স্ট্রেট না থাকলে কি হবে, এটার কাজ তুমি হাসিল করতে পারবে না। বাট আফটার ইউজিং সামথিং, বা তোমার এমন একটা বন্ধু এলো যে যার ওজন বিশাল, ঠিক আছে, সে এটাকে ইউজ করলো এন্ড কি হলো, এরকম হয়ে গেল, এরকম বেঁকে গেল, ডিফ্লেকশন হয়ে গেল, ঠিক আছে, বেঁকে গেল বা যাই হোক, বা এমন কিছু হলো যাতে ভেঙে তো গেল না ভাই, বাট এমন হলো এটা ইউজ করা যাচ্ছে না, ইউজই করা যাচ্ছে না। ওকে, তাহলে এটাও তো এক ধরনের ফেলিয়ার, ঠিক আছে। তাহলে ফেলিয়ার মানে কিন্তু শুধু, ফেলিয়ার মানে কিন্তু শুধু ভেঙে যাওয়া নয়। হ্যাঁ, ভেঙে যাওয়া একটা ফেলিয়ার, বাট ফেলিয়ার মানে কিন্তু শুধু ভেঙে যাওয়া না। এই সেন্সটা কিন্তু আমাদের মধ্যে তৈরি করো। ওকে, কেন কি আমরা যখন আরসিসি পড়বো তখন এই যে লিভিং স্টেট অফ মেথডস অফ ডিজাইন যেগুলো আছে সেখানে এইগুলো আসে কিন্তু। ফেলিয়ার কোন কোন জায়গাটায় ফেলিয়ার ধরবো, ফেলিয়ার মানে শুধু ভেঙে যাওয়া না, আরো কিছুকে আমরা ফেলিয়ার ধরবো। তো এখানে জাস্ট আমরা একটা সেন্স অফ মেটেরিয়াল, আমরা মেটেরিয়ালের কনসেপ্টে পড়ছি। ফেলিয়ার মানে হচ্ছে দু ধরনের ফেলিয়ার হয়, আমরা এখানে পড়ছি ডিজাইনের রেসপেক্টে না, কিন্তু ডিজাইনের রেসপেক্টে আরো ধরনের ফেলিয়ার হতে পারে, আরো অনেক কিছু ধরনের ফেলিয়ার হতে পারে, ঠিক আছে। মানে একটা স্ট্রাকচারে দেখা গেলো কি বলবো, আমি এমন একটা স্ট্রাকচার, আমি তোমাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি এমন একটা স্ট্রাকচার যেখানে যেন কোন রকম এফ্লোরেন্সেস না আসে, মানে একটুখানি যে মানে কি বলে আমাদের দেখবো বাথরুমের পাশের দেওয়ালে কি হয়, এফ্লোরেন্সেস বেরিয়ে গেছে, মানে ড্যাম হয়ে ওখান থেকে চটা উঠে চলে আসে, তাহলে যে ভাই আমি এমন একটা স্ট্রাকচার চাই আমার যেন ওরকম না আসে। তাহলে যদি আমার স্ট্রাকচার ওরকম চলে আসে তাই বলে এই স্ট্রাকচারটা ফেল করে গেছে। সো ডিজাইন মানে স্ট্রাকচারাল ডিজাইনের কনসেপ্টে ফেলিওর আরো অনেক ধরনের ডেফিনেশন হতে পারে। বাট আমরা যদি শুধু এখন যেহেতু স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ছি, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের চোখ দিয়ে ফেলিওরকে আমরা দুভাবে দেখি, ঠিক আছে। একটা ফেলিওর হচ্ছে যদি প্লাস্টিক ডিফরমেশন হয়, ভয় পাওয়ার দরকার নেই, সব ওয়ার্ড আমি বলবো। প্লাস্টিক ডিফরমেশন, ডিফরমেশন, বা বেটার টু সে লার্জার প্লাস্টিক ডিফরমেশন, লার্জার প্লাস্টিক ডিফরমেশন। ওকে, আর আরেক ধরনের ফেলিওর হয় যেটা একদম সোজা কথা, রাপচার বা ফ্র্যাকচার, বা ফ্র্যাকচার। এবার লার্জ প্লাস্টিক ডিফরমেশন মানে কি, লার্জ প্লাস্টিক ডিফরমেশন মানে হচ্ছে প্রথম কথা প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে সেই ডিফরমেশনটা, এটা যখন আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফটা করবো তখন আরো ডিটেলে তোমরা বুঝবে, এখন শুধু জাস্ট হালকা হালকা বুঝো। প্লাস্টিক ডিফরমেশন মানে হচ্ছে এই জিনিসটা বারবার করে বলবো কেন কি বারবার শুনলে মাথার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যায়। এখন একটু হালকা করে বলে দিই, স্ট্রেস স্ট্রেন গ্রাফের সময় যখন আরেকবার পড়বে তোমার মনে হবে যে ভাই এবার একদম ক্লিয়ার বুঝে গেছে, আর কোনের মধ্যে কোনো কনফিউশন। তো প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে এরকম একটা ডিফরমেশন যেখানে বস্তু কি বলবো মানে তুমি লোড অল্প অ্যাপ্লাই করছো, মানে সোজা বাংলায় বললে ঠিক আছে, লোড খুব অল্প অ্যাপ্লাই করছো বাট তার মধ্যে প্রচুর ডিফরমেশন হয়ে যাচ্ছে, মানে বস্তুর নিজস্ব রেজিস্ট্যান্স ফোর্সটা কমে গেছে, নিজস্ব রেজিস্ট্যান্স ফোর্সটা কমে গেছে। কেন কি ধরো তোমার এই হাতের উপর ধরো তুমি বা তুমি বাসে এরকম করে দাঁড়িয়ে আছো ভিড়ের মধ্যে, এবার তোমার যদি কেউ ঠেলা দেয়, খুব বাচ্চা ঠেলা দেয়, তাহলে কি তুমি নড়ে যাবে? নড়ে যাবে না, কারণ তোমার স্ট্রেংথ আছে। এবার ধরো প্রচুর লোক এলো, এর তারপর তোমার ঠেলা, তুমি সরে যাচ্ছ। তো দ্যাট মিনস হচ্ছে কি বস্তু একটা প্রত্যেকটা তার উপর আসা প্রত্যেকটা লোডের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তো যদি এরকম হয় যে তোমাকে যে লোড দেওয়া হচ্ছে তার তো তোমার কোনো রেজিস্ট্যান্স দেখাতেই পাচ্ছ না, তাহলে কি হবে, ডিফর্ম হয়ে যাচ্ছে। এবং ডিফরমেশনটা এরকম যে ডিফরমেশনটা লোডটা সরিয়ে নেওয়ার পরে তুমি আর আগের জায়গায় ফিরে আসছো না, হ্যাঁ, মানে পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে এবং অনেকটা হয়ে যাচ্ছে ডিফরমেশন। তাহলে এরকমটাকেও আমরা বলবো ফেলিওর, মানে পাতি কথা এই যে এই কেসটাকে দেখালাম, এটা হচ্ছে ধরে নাও একটা টাইপ অফ প্লাস্টিক ফেলিওর, যেহেতু আমরা স্টিল ইউজ করছি বলে। হ্যাঁ, এগুলোর ডিটেলে আমি আসছি, অত চাপ নেই। হ্যাঁ, তো এটা যে প্লাস্টিক মানে এখানে কি হচ্ছে, এই যে ডিফরমেশনটা হয়ে গেল এটা কিন্তু পার্মানেন্ট ডিফরমেশন, এটা কিন্তু আর আগের জায়গায় ফিরে যাবে না। এবং তার সাথে সাথে কি পার্মানেন্ট ডিফরমেশন মানে কি, এই যে ডিফরমেশনটা হয়ে যাওয়ার পর এরপর আরো লোড দিলেও আরো বেরিয়ে যাবে, মানে রেজিস্ট্যান্স ক্যাপাসিটিও কমে যায়। তাহলে দুটো কেস, এক হচ্ছে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি কমে যাচ্ছে, তার সাথে সাথে পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে, এবং দুটো যখন হিউজ পরিমাণে হচ্ছে উইল কল্ড অ্যাজ এ লার্জ প্লাস্টিক ডিফরমেশন। এবং এটাকে আমরা ফেলিওর হিসেবে ধরি, কেন কি এরপরে স্ট্রাকচারের ইউটিলিটি থাকে না। তুমি একটা লোহার ব্রিজ বানালে, ব্রিজ এরকম করে বেঁকিয়ে গেল, ঠিক আছে, এরকম হয়ে গেল, তোমার ব্রিজটা স্ট্রেট হওয়ার কথা ছিল গাড়ি যেত, এরকম হয়ে গেল, তাহলে সেটাকে কি বলবো, এই ব্রিজটাকে ইউটিলিটি থাকবে? ফেলিওর। সো ওই ধরনের ফেলিওরকে আমরা প্লাস্টিক ফেলিওর বলি, যেখানে লার্জার ডিফরমেশন হয়ে যায়।
আর রাপচার মানে হচ্ছে পাতি পাতার কাঁচ। কাঁচ কি হয়, কাঁচ কিন্তু কোনো ডিফর্ম করে না, পটাস করে ভেঙে যায়। ঠিক আছে, তো এই যে এখান থেকে একটা জিনিস বলি, এই প্লাস্টিক ডিফরমেশন এটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের প্রপার্টি। ডাকটাইল মেটেরিয়াল কি আমরা পড়বো, সব পড়বো ডাকটাইল মেটেরিয়ালের প্রপার্টি। আর এই যে রাপচার বা ফ্র্যাকচার এটা হচ্ছে ব্রিটেল মেটেরিয়ালের প্রপার্টি। ঠিক আছে, রাপচার বা ফ্র্যাকচার মানে হচ্ছে পাতি ভেঙে যাওয়া, যেমন কাঁচ, কাঁচ কিন্তু ডিফর্ম করে না, পাট করে ভেঙে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল, এটা ভেঙে যাওয়া, একদম ফ্র্যাকচার হয়ে গেল। এই দু ধরনের জিনিসটাকে আমরা ফেলিওর বলি। একটা হিউজ ডিফরমেশন হলো, গোদা বাংলা যদি বলি ফেলিওর মানে কি, এমন ডিফরমেশন হয়ে গেল যাতে কিনা সেটার ইউটিলিটি থাকলো না, তার কাজ আমি তার হাসিল করতে পারছি, এটা এক ধরনের ফেলিওর হতে পারে, অথবা সিম্পল ভেঙে যাওয়াটাকে আমরা ফেলিওর বলতে পারি। এই দুটো কেস হয়ে গেল। তাহলে লোড কি জিনিস জানলাম, ফেলিওর কি জিনিস জানলাম। তাহলে এমন লোড বা লোডের ম্যাক্সিমাম ভ্যালু যার জন্য স্ট্রাকচারটা ফেল করবে না, বা ম্যাক্সিমাম লোড যেটা নিতে পারে তখন পর্যন্ত স্ট্রাকচার ফেল করছে না, সেই জায়গাটাকে বলবো আমরা তার স্ট্রেংথ। তার চেয়ে একটুখানি বেশি লোড দিলে স্ট্রাকচারটা ফেল করে যাবে, কিভাবে, আইদার ডিফরমেশন হয়ে যাবে অথবা ভেঙে যাবে। এইটাকেই বলবো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ক্লিয়ার? এবার একটা জিনিস তোমাকে মজার জিনিস দেখেন, স্ট্রেংথ অফ মেটেরিয়াল বই তোমাদের সবার কাছে আছে। এবার স্ট্রেংথ অফ মেটেরিয়াল বইয়ে একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে লেখা আছে মেকানিক্স অফ সলিড, লেখা আছে মেকানিক্স অফ সলিড। কিন্তু কখনো কি খেয়াল করে হোয়াট ইজ মিন বাই মেকানিক্স অফ সলিড? কেন প্রত্যেকটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল বইয়ের নিচে লেখা থাকে মেকানিক্স অফ সলিড? এটার মানে কি, মেকানিক্স অফ সলিড কেন লিখে রেখেছে? তুমি একটা বই পড়ছো, ঠিক আছে, আচ্ছা বলো তো, অনেকেই তো আছো, মেকানিক্স অফ সলিড কেন লেখা আছে, এটার কেউ কি জানো কারণ? এনিওয়ান? যদি না জানো তাহলে কোনো আনসার দিতে হবে না, তাহলে বুঝে নেবো যে জানো না। আই থিঙ্ক জানো না, রিপ্লাই এসেছে জানো না। তাহলে ভাবো, একটা সাবজেক্টের বই আছে তোমার কাছে, তুমি সেই সাবজেক্টটা পড়ে বিটেক ডিপ্লোমা পাস করে নিয়েছো, কিন্তু সেই সাবজেক্টটার নামের মধ্যে একটা আছে মেকানিক্স অফ সলিড, সেটাই তুমি জানো না কি জিনিস। ওকে, এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। এখানে এরকম করে আমাদেরকে পড়ানো, সত্যি পড়ানো হয় না, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম জানতাম না, ট্রুলি স্পিকিং আমিও জানতাম না। তো এই জিনিসটা চলো আমরা জানি, why it is called মেকানিক্স অফ সলিড, কেন, মানে এটা কি মেকানিক্স অফ সলিড, কেন স্ট্রাকচার কি এটা? So let's know this now, know this thing. আচ্ছা, এই যে এই যে লোড এলো, ঠিক আছে, লোড এলো, বা শুধু লোড তো না, ধরো এই যে একটা বিল্ডিং এর উপর সবসময় যে শুধু লোড আসবে তা না, রিটেনিং ওয়াল বানিয়েছে। এবার রিটেনিং ওয়াল সাধারণত রাস্তার ধারে থাকে, এদিকে পাহাড় আছে ধরো, বাকি যেটা আছে এখানে রাস্তা, এখানে গাড়ি যাচ্ছে, এবার গাড়ি এসে দাম করে মারলো এখানে। ঠিক আছে, এবার তোমার রিটেনিং ওয়াল যদি সেরকম ভাবে ডিজাইন না করো, তাহলে কি হবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ফেলিয়ার হয়ে যাবে, তাহলে দেখে পাহাড় ধসে যাবে। ঠিক আছে, তো তোমাকে রিটেনিং ওয়ালকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কিনা ওই যে টুক করে যে এলো, দাম করে সে যে মারলো, দ্য ইম্প্যাক্ট, বা বেটার টু সে ইটস অ্যান এনার্জি। লোড দেখো, একটা একটা ছোট্ট ডিফারেন্স আমি একটু হালকা করে বলে দিই। লোড মানে কি, লোড মানে হচ্ছে বলতে পারো যে খুব গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড একটা থিং, বা একটা স্ট্যাটিক একটা থিং, মানে আমি এটা গোদা বাংলায় বলছি, এটা কিন্তু তুমি লিটারালি নিও না, মানে একদম এক্সাক্ট মিনিং, মানে হালকা করে বোঝানোর জন্য। আর এনার্জি মানে কি, যেটা একটা মোশনের মধ্যে আসে, মানে আমরা জানি ফোর্স ইনটু ডিস্টেন্স কাজ করলে তবেই সেটা মুভমেন্ট বা এনার্জিতে কনভার্ট হয়, সেটা আমি পরে আসছি। তো এনার্জি, এই যে মানে এটা দৌড়ে এসে এটা মারলো, দিস দ্য এনার্জি, এটা এনার্জি, ডিরেক্ট তোমার এনার্জি এখানে এসে পড়লো। ঠিক আছে, তো আমাদের যে সমস্ত কাজটা, আমাদের যে সমস্ত পড়াশোনাটা, সেটা বেসিক্যালি কি, লোড বা ফোর্স বা এনার্জি এসে একটা স্ট্রাকচারের উপর পড়লো, তাতে স্ট্রাকচারের উপর তাতে কোনো এফেক্ট এলো কি এলো না, বা এফেক্ট যাতে না আসে সেই হিসেবে আমরা করবো। তার মানে একটা ফোর্স বা একটা এনার্জি যদি এসে পড়ে, তাহলে তাদের স্ট্রাকচারে কি কি এফেক্ট আসতে পারে সেটা আমাদের স্টাডি করতে হবে, তাই তো? তাহলে আমরা স্ট্রাকচারকে সেই এফেক্ট যাতে না আসে তার জন্য তাকে ডিজাইন করবো। তো এই যে ফোর্স
আর এই বা এনার্জি, ঠিক আছে, দুটো ফর্মে আমি বলছি, ফোর্স কিংবা এনার্জি দুটো ফর্মে বলছি। তার জন্য কোনো মেটেরিয়ালের ওপর যে এফেক্ট পড়ে এই টোটাল স্টাডিটাকে বলা হয় হচ্ছে মেকানিক্স। আর মেকানিক্স মানে হচ্ছে মেকানিক্যাল ফোর্স, হচ্ছে কন্ট্যাক্টে থাকা ফোর্সই হবে। তো বেসিক্যালি এটা কি মেকানিক্স কি, মেকানিক্স হচ্ছে ফোর্স অ্যান্ড এনার্জি বা ফোর্স অথবা এনার্জি, এই দুটো কোনো একটা বস্তুর উপর যখন আসবে, কোনো মেটেরিয়ালের মধ্যে উপর যখন পড়বে, সেই তার এবং তার উপর কি এফেক্ট করবে, অর্থাৎ ফোর্স এনার্জি এবং সেটা যখন একটা মেটেরিয়ালের উপর আসবে তার উপর কি কি এফেক্টস আসবে, এই টোটাল স্টাডিটাকে বলা হয় হচ্ছে মেকানিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার বুঝতে পারছো তার মানে আমাদের যে পড়াশোনাটা, সেই জন্য আমরা স্ট্রাকচারাল মেকানিক্সও বলি। কেন বলি? বিকজ আমাদের পড়াশোনাটা হচ্ছে স্ট্রাকচারের ওপর ফোর্স বা এনার্জির কি কি এফেক্টস আসছে সেটা নিয়ে পড়াশোনা। দ্যাট ইজ সামটাইমস উই কল স্ট্রাকচারাল মেকানিক্স, বলি তো? ওকে, আচ্ছা আচ্ছা। এবার মেকানিক্সের মূলত তিনটে ধরনের হয়, তিন ধরনের মেকানিক্স আমরা আমাদের পড়াশোনার জন্য পড়ে থাকি। প্রথমটা কি থাকে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, বিটেকে ফার্স্ট ইয়ারে থাকে, ডিপ্লোমা তো বোধহয় ফার্স্ট ইয়ারেই থাকে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ঠিক আছে। এটা বেসিক্যালি কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা কি করি, আমরা পড়ি হচ্ছে রিজিড বডি। এই যে বললাম ফোর্স বা এনার্জি মেটেরিয়ালের উপর কাজ করছে, ইফ দ্য মেটেরিয়াল ইজ রিজিড, যদি তোমার মেটেরিয়ালটা রিজিড মেটেরিয়ালের উপর কাজ করে তাহলে সেটা হয়ে যাবে, তখন যে পড়াশোনাটা হবে সেটা হয়ে যাবে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আচ্ছা, নাও রিজিড মেটেরিয়াল কি? রিজিড মেটেরিয়াল হচ্ছে এমন একটা মেটেরিয়াল যার উপর তুমি যতই ফোর্স বা এনার্জি অ্যাপ্লাই করো না কেন ও কিন্তু কোন রকম ভাবে ডিফর্ম করবে না। ওই যে তুমি রড বানিয়েছিলে, রডটা এরকম বেঁকে গেল, এই জিনিস ভাই রিজিড মেটেরিয়ালে কোনোদিনই হবে না। মানে রিজিড মেটেরিয়াল নেভার ডিফর্মস, যতই ফোর্স এনার্জি তুমি ওর উপর অ্যাপ্লাই করো কিনা ও কিন্তু কখনোই ডিফর্ম করে না। তো রিজিড মেটেরিয়ালের উপর যখন এটা কাজ করবে তখন সেটা হয়ে যায় আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। প্রথম কথা বলি, রিজিড মেটেরিয়াল ইজ দ্য হাইপোথেটিক্যাল থিং, মানে ইন অ্যাকচুয়ালি কখনো রিজিড মেটেরিয়াল হতে পারে না, এরকম কোনো মেটেরিয়াল নেই যে একটুও ডিফর্ম করে না। হ্যাঁ, নিয়ারার টু রিজিড মেটেরিয়াল হয়, বাট রিজিড মেটেরিয়াল ইজ নট পসিবল ইন অ্যাকচুয়াল। আরেকটা হচ্ছে এই ফোর্স এনার্জি যদি এরকম একটা মেটেরিয়ালের উপর কাজ করে যেটা ডিফর্ম করে, বা বলতে পারো হচ্ছে রিয়েল বডি, রিয়েল বডির উপর যদি কাজ করে বা ডিফর্মেবল বডির উপর, কেন কি ডিফর্মেবল, কিন্তু রিয়েল বডি বা ডিফর্মেবল বডির উপর যদি কাজ করে, যেটা কিনা যেটার মধ্যে ডিফরমেশন হয় বা যেটা রিয়েল বডি, যে কোনো পৃথিবীতে যে কোনো বস্তুরই ডিফরমেশন হয়, লোড যদি অ্যাপ্লাই করে কিছুটা অল্প হলেও ভাই হয়, অল্প হলেও হয় ডিফরমেশন হয়, তাহলে এটা হচ্ছে রিয়েল বডি। এই যে পড়াশোনাটা, এই মেকানিক্সটাকে বলা হয় হচ্ছে মেকানিক্স অফ সলিড। এটাকে বলা হয় মেকানিক্স অফ সলিড, যেটা কিনা আমরা পড়ছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল। বুঝতে পেরেছো কেন মেকানিক্স অফ সলিড লেখা আছে? বিকজ আমরা ফোর্স বা এনার্জি একটা ডিফর্মেবল বা রিয়েল বডির উপর পড়ছি, মানে এনার্জি কাজ করছে, তার ফলে তার কি হচ্ছে, তার কি এফেক্টস হচ্ছে, সেটাই তো আমাদের পড়াশোনা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল মধ্যে সেটাই। তো বেসিক্যালি এটা মেকানিক্স এর এই স্টাডির মধ্যে আসছে, মেকানিক্স অফ সলিড। আরেক ধরনের স্টাডি হয় সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স মানে তো জানো, এটা আমার কিছু বলার দরকার নেই। এরকম টাইপ অফ মেটেরিয়াল, যে এই যে ফোর্স এনার্জি এমন একটা মেটেরিয়ালের উপর কাজ হবে যে মেটেরিয়ালটা হচ্ছে মানে একটুখানি ফোর্স অ্যাপ্লাই করলে ও পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, মানে ও ডিফরমেশন হয়েই যাবে। জলকে কি, জলকে একটুখানি দিলে বা একটুখানি যে কোনো লিকুইডকে, ফ্লুইড ডাজ নট মিন অনলি ওয়াটার, লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসেস, বোথ আর একসাথে বলে ফ্লুইড বলে। ঠিক আছে, তো ফ্লুইডকে কি একটুখানি, ওর মধ্যে কোনো ইন্টারনাল ফ্রিকশন নেই, আইডিয়াল ফ্লুইডে কোনো ইন্টারনাল ফ্রিকশন নেই, ঠিক আছে, তো দিলে ও ডিফর্ম করেই যাবে, করে ডিফর্ম কন্টিনিউয়াস করে, এবং ও কোনোদিন পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, সেই জন্য নো মেমোরিও বলা। সো ফ্লুইড মেকানিক্স, তাহলে বুঝতে পারছো মেকানিক্স মানে হচ্ছে ফোর্স এনার্জি কাজ করে কোনো মেটেরিয়াল উপর, সেটা স্টাডিকে মেকানিক্স বলে।
If the metal is rigid, then it is for engineering mechanics. If the metal is ideal metal or deformable metal, then it will call it mechanics of solid. If the metal is fluid and it undergoes the permanent deformation after application of a little force, then it is called fluid metal. মেকানিক্স অফ মেটেরিয়ালস নাম দেওয়া হয়েছে। বাহ, গুড। তাহলে বুঝতেই পারছো মেকানিক্স অফ মেটেরিয়ালস বা মেকানিক্স অফ সলিড যাই বলো না কেন একই জিনিস, বুঝতে পেরেছো? সো স্ট্রেংথ অফ মেটেরিয়াল নামটা বেসিক্যালি ঠিক না, অনেক দিক থেকেই ঠিক না। ওকে, তো এই হচ্ছে কারণ। আচ্ছা, তাহলে আমরা কি পড়তে চলেছি, কি তার গল্প, একটা ওভারঅল তোমাদেরকে আমি একটা মোটামুটি বলে দিলাম। সাবজেক্টটা কি, সাবজেক্টের নাম কোথা থেকে এসেছে, কি ব্যাপার। এরপরে আর কোনোদিনও তোমাদেরকে এই নিয়েও যেতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো, ইন্টারভিউ তোমরা যখন কোনো সিলেক্টেড হও, বিশেষ করে যারা এই জন্য ডিপ্লোমার জন্য প্রিপারেশন আছে তাদেরকে তো অবশ্যই করতেই পারে, সেটাই বলছি না, কিন্তু এই জন্য যারা পড়বে পরে এই জায়গাগুলো থেকে বা এই ভাঁজগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হবে, কনসেপ্ট থেকে ইন্টারভিউ কোয়েশ্চেন হয়। ইন্টারভিউ কোয়েশ্চেন কিন্তু খুব পাতি হয় না, তখন কিন্তু কনসেপ্ট থেকে কোয়েশ্চেন হয়। সো কনসেপ্ট ইজ ভেরি এসেনশিয়াল যে কোনো সাবজেক্টকে না বোঝার জন্য। আমি দেখেছি, আমি তো ডিপ্লোমা কলেজে পড়েছি, ডিপ্লোমা ছেলে মেয়েদের মধ্যে ব্যাপার থেকে অত বুঝে কি করবো স্যার, আমাদের তো ওই করলেই হবে না। এই কনসেপ্টটা মাথা থেকে সরাও। যদি সাকসেসফুল হতে চাও, সবাইকেই বলি আমি এটা, তাহলে কিন্তু বুঝতে হবে, বুঝে যত কনসেপ্ট ক্লিয়ার, তাহলে তোমাকে ধরে না তত তোমাকে কেউ আটকাতে পারবে না, কোনোদিন আটকাতে পারবে না। হ্যাঁ, তোমার একটু হয়তো দেরি হতে পারে সবকিছু কভার করতে, বাট যেদিন ভাই দেরি হয়ে তৈরি হয়ে গেলে সেদিন হয়ে তোমার আর কেউ মানে কম্পিটিটর থাকবে না, একদম, বুঝলে তো? সো একটু ধরে হলো, বাট একটু বুঝে পড়ো। ওকে, প্রত্যেকটা টার্ম কেন এলো, কিসের জন্য এলো, প্রত্যেকটা টার্মের কোয়েশ্চেন এরকম হবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে হ্যাঁ, এবার আমরা আমাদের ইয়েতে চলে আসি, আমাদের সাবজেক্টে চলে আসি। তাহলে বুঝলাম যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে লোড করতে হবে, ফেলিওর করতে হবে, লোড ফেলিওর। আচ্ছা, এবার তাহলে চলে আসি যে লোড কত ধরনের হতে পারে। ঠিক আছে, লোড কত ধরনের হতে পারে সেটা প্রথমে দেখি। তো লোড মূলত আমরা যে কোনো ধরনের, ধরো একটা স্ট্রাকচার হলো, ধরো বিল্ডিং হলো, সেই বিল্ডিং এ তুমি এখানে একটা ছাদ চাপালে, এখানে একটা মেশিন রাখছো, এখানে তুমি নেচে বেড়াচ্ছ, ঠিক আছে, তারপর এখানে তুমি আর কি একটা কিছু করলে, ঠিক আছে। তো তারপর হঠাৎ করে একদিন আর্থকুয়েক গেল, হঠাৎ করে একদিন ঝড় এলো, তো নাম্বার অফ ফোর্স বিভিন্ন রকম ভাবে একটা স্ট্রাকচারের উপর আসতে পারে। যেমন ড্যামের উপর দেখেছি হাইড্রোস্ট্যাটিক ফোর্স আসতে পারে, আপলুড প্রেসার আসতে পারে, অনেক ধরনের ফোর্স অনেক রকম আসতে পারে। নাম্বার মানে নিউমেরাস নাম্বার অফ ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড অন এ স্ট্রাকচার। বাট স্ট্রাকচারের কাছে আমরা তো মেটেরিয়ালকে নিয়ে পড়ছি, মেটেরিয়ালের দৃষ্টিকোণ থেকে মেটেরিয়াল কিন্তু এত কিছু বোঝে না। মেটেরিয়াল কিছু ভাষা বোঝে, ঠিক যেরকম কম্পিউটার তুমি যা ইনপুট দাও বাইনারিতে কনভার্ট করে নেয়, 0101 কনভার্ট করে নেয়, ঠিক এরকম মেটেরিয়ালস কি বোঝে। মেটেরিয়ালস বোঝে ওর কাছে লোড আসা কিরকম বোঝে। এক হতে পারে, ধরো একটা মেটেরিয়াল আছে, এক বলতে পারো যে ওর কাছে এরকম, ওর যে অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস, ঠিক আছে, ধরো অ্যাক্সিসের রেসপেক্ট এরকম এলো, পুল এলো বা টেনশন এলো, মানে একটা বস্তুকে তুমি টানছো, অ্যাক্সিস বরাবর টানছো, ঠিক আছে, মানে ও ধরো এরকম ফোর্স হলো, যেরকম একটা ফোর্স পড়ুক অসুবিধা, যেমন কলম, এই যে কলম, এটা ধরো কলম, স্ট্রাকচারের একটা মেম্বার হচ্ছে কলম, ঠিক আছে। তো এই মেম্বারে যে ফোর্স আছে সেটা কিন্তু অ্যাক্সিয়াল, এই যেটা আমি দেখাচ্ছি, এরকম কম্প্রেসিভ ফোর্স আছে, টেনশনটা পুল, এটা পুশ বলো, এন্ড দিস ইজ কম্প্রেশন, ঠিক আছে। অর্থাৎ এই যে কলমের উপর এই যে আর্থকোয়েক ফোর্স, এই লোড, ওই লোড, হ্যান্ড লোড, ট্যান লোড সব মিলেমিশে ফাইনালি একটা কলমের কাছে যখন লোড আসবে, কলম কি বুঝবে, কলম বুঝবে কলমের উপর এরকম একটা লোড এসেছে, কম্প্রেশন এটা এসেছে। সাধারণত কলমকে কম্প্রেস, ধরুন এই মুভমেন্টটা ছেড়ে দিলাম, বাদ দাও মুভমেন্ট, বাদ দাও এখন,
তাহলে কলম বুঝবে আমার কাছে কম্প্রেশন এসেছে। ঠিক আছে, তাহলে কলম বা কোনো স্ট্রাকচারাল মেম্বার ফোর্স যে বোঝে, ঠিক আছে, সে এই এই যে এখন আমি বলবো কত ধরন, এই কটা ধরনেরই বোঝে। যেরকম টাইপের লোড হোক না কেন, ও বোঝে যে আমার উপর ফোর্স ভাই এরকম অ্যাক্সিয়ালি অ্যাপ্লাইড হচ্ছে। ঠিক আছে, সেটা দু ধরনের হতে পারে, একটা টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে, দুটো বেসিক্যালি অ্যাক্সিয়াল ফোর্স। বিকজ স্যার অ্যাক্সিয়াল ফোর্স কি? হ্যাঁ বলো। অ্যাক্সিয়াল ফোর্স, হ্যাঁ এটা স্যার কি? ওই যে বললাম অ্যাক্সিয়াল ফোর্স মানে হচ্ছে এই যে অ্যাক্সিস বরাবর বস্তুর অ্যাক্সিস হয়, তো যে কোনো একটা বস্তু তার তো তিনটে অ্যাক্সিস থাকে, আমরা কি জানি? যে কোনো একটা 3D বস্তু যদি হয়, আমি যেটা ধরি, ঠিক আছে, এই একটা বস্তু, এটা ঠিক আছে, তিনটে অ্যাক্সিস হয়, একটা যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। এটা বস্তু 3 ডাইমেনশনাল অ্যাক্সিস হয়। তো অ্যাক্সিস বলতে আমরা সাধারণত বুঝি যে এই বস্তুটার ওপর, ঠিক আছে, এই বস্তুর উপর যখন কোনো কিছু কাজ করবে বা এই বস্তুটা যদি মুভ করে বা ঘোরে, ঠিক আছে, তাহলে তার যে যার বরাবর ঘুরবে, রোটেট করবে, দিস ইজ অ্যাক্সিস। ঠিক আছে, বেসিক্যালি একদম মাঝখানটা হচ্ছে অ্যাক্সিস হয়। ঠিক আছে, একদম সিজি দিয়ে যেটা যাই বেসিক্যালি সেটাকে আমরা অ্যাক্সিস বলি। কেন কি আমরা ধরে নিই যে বস্তুর সমস্ত ফোর্স সিজি দিয়ে কাজ করে, সমস্ত মোশন সিজি দিয়ে কাজ করে, এটা আমরা জানি। তো অ্যাক্সিস হচ্ছে মাঝখানের একটা বলতে পারো। ঠিক আছে, এবার ডিপেন্ড করে এবার তুমি কোন বলছো। যদি তোমার অন্য সময় ধরো নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে তার একটা কনসেপ্ট হয়, বাট অ্যাক্সিস বলতে আমরা মূলত বলতে পারি বস্তুর মাঝামাঝি জায়গার একটা অংশ। ঠিক আছে, তো তার বস্তুর অ্যাক্সিস বরাবর যে ফোর্স কাজ করবে সেটাকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স বলবো। ঠিক আছে, মানে কাজ করে বা বলতে পারো যে বস্তু বোঝে তার উপর ফোর্স অ্যাক্সিস বরাবর কাজ হচ্ছে। আরেকটা হবে যে কি, ধরো তুমি একটা বস্তু নিলে, যে তুমি এদিকে এরকম, এদিকে এরকম ফোর্স কাজ করেছো, আর এদিকে এরকম, এদিকে এরকম কাজ করেছো, মানে পাতি কথা এইটাকে, এই দুটোকে নিলে এই এই হাতটাকে এইভাবে ঘোরাচ্ছ আর এই হাতটাকে এইভাবে ঘোরাচ্ছ, মানে দুটো দুদিকে ঘোরাচ্ছ, সরি উল্টো বলে, এটা এইভাবে ঘোরাচ্ছ আর এটা এইভাবে ঘোরাচ্ছ। এই যে এই যে নিচড়ে নিচড়ে নেওয়া, মানে কাপড় যখন আমরা আর কি মানে কাচার পর যখন জলটা ঝাড়ি তখন কিরকম করে করি, আমরা দুটো দুদিক থেকে করি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টুইস্ট, দিস ইজ কল্ড টুইস্ট, বা আমাদের ভাষায় টরশন বলতে পারো, বা টর্ক। ঠিক আছে, তাহলে এরকম ভাবে স্ট্রাকচারের উপর ফোর্স বা স্ট্রাকচার এই কথা বুঝি যে টর্সনাল ফোর্স আমার উপর, মানে আমাকে কেউ দুমড়ে দিল। ঠিক আছে, সে এই দিক দিয়ে হাওয়া এসে দুমড়ালো কি এসে, ওরা বোঝে না, ও বোঝে ভাই আমাকে কেউ অ্যাক্সিয়ালি ফোর্স দিচ্ছে অথবা কেউ আমাকে দুমড়ে দিল। সো দিস ইজ কল্ড টরশন, এই ভাষাটা বোঝে। আরেকটা কি ভাষা বোঝে, এরকম হতে পারে যে বস্তু এরকম করে বেঁকিয়ে গেল, এমন তুমি ফোর্সের অ্যারেঞ্জমেন্ট করলে, তোর এটা একটা সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট আছে, এরকম করে ফোর্স দিলে মাঝখানে বস্তু গেল বেঁকিয়ে গেল। সো দিস ইজ কল্ড বেন্ডিং, মানে বেঁকে যাওয়া। মানে বস্তু ওপর ফোর্স এমন ভাবে আসুক না কেন, যেভাবে ইচ্ছা আসুক, বাট বস্তু যেন বেঁকে যায়। ঠিক আছে, বেঁকে যায়, ওকে, বা রোটেট করে যায়, বেঁকে যায় বা কোনো একটা জায়গা বরাবর রোটেট করে যায়, বা দুটো সাপোর্ট থেকে এরকম রোটেট করে যায়। এই রোটেট হওয়ার জন্য কি লাগে, যদি এদিকে ধরো এরকম, মানে এদিক থেকে এরকম ফোর্স লাগে, এদিক থেকে এরকম ফোর্স লাগে, মানে এদিকে যদি ক্লকওয়াইজ লাগাতে হয় তাহলে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ লাগাতে হয়। যে কোনো মুভমেন্ট বা ডিফ্লেকশন বা এই ধরনের বেন্ডিং মুভমেন্ট হওয়ার জন্য এদিকে ক্লকওয়াইজ মুভমেন্ট লাগাতে হয়, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট লাগাতে হয়। তাই তো মোদ্দা কথা হচ্ছে বেন্ড করে যায়। তাহলে বেন্ডিংটা বোঝে, মানে স্ট্রাকচার বোঝে আমাকে কেউ বেন্ড করাচ্ছে ভাই। ওকে, আরেকটা কি বোঝে, আরেকটা বোঝে হচ্ছে শিয়ার, আরেকটা বোঝে হচ্ছে শিয়ার। শিয়ার মানে কি, শিয়ার মানে শিয়ারের কি জিনিস ডিটেইলিং আমরা পরে পড়বো। ওকে, আমরা এখন বুঝি শিয়ার মানে হচ্ছে ধরো এই একটা জায়গাতে এটা সাপোর্ট আছে, এটা সাপোর্ট আছে, ঠিক আছে, তুমি এখানে প্রচুর পরিমাণে লোড দিলে, এই পার্টটাতে লোড দিলে না, তাহলে এইবারে এত বেশি লোড হয়ে গেল যে এই পার্টটা ভেঙে নেমে চলে এলো, এই পার্টটা
এখান থেকে ভেঙে নেমে চলে এলো। ঠিক আছে, তাহলে এই যে এইখানে যেটা কাজ করলো এই প্লেনের সাথে, সেটা যদি ভালো করে খেয়াল করে দেখবে, এই যে প্লেন, এই প্লেনের সাথে এরকম ট্যানজেনশিয়ালি একটা ফোর্স কাজ করলো, এই প্লেনের সাথে এরকম একটা ট্যানজেনশিয়ালি একটা ফোর্স কাজ করবে। অ্যাক্সিয়াল এর ক্ষেত্রে কি হয়েছে, এই প্লেনের সাথে লম্বভাবে ফোর্সটা কাজ করেছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই যে এই প্লেনের উপর ফোর্স কাজ করলো, দেখে এই প্লেনের উপর এরকম লম্বভাবে ফোর্স কাজ করলো না, এই প্লেনের বরাবর বা স্পর্শক বরাবর ফোর্স কাজ করলো, ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ করলো। ঠিক আছে, তো এই যে ফোর্সটা, এটাকে বলে হচ্ছে, এই যে এটা 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 হচ্ছে শিয়ার। ঠিক আছে, তাহলে তুমি একটা বিল্ডিং এর উপর বা একটা যে কোনো স্ট্রাকচারের উপর হাজারো টাইম ফোর্স আসতে পারে, বাট সেই ফোর্সটা স্ট্রাকচার এই চারটে ধরন দিয়ে বোঝে। ও বোঝে যে আমার উপরে চার ধরনের কাজ করছে, আমাকে নিয়ে চার ধরনের কাজ করা হচ্ছে। এক হয় আমার অ্যাক্সিস বরাবর কেউ চাপছে বা টানছে, এটা বুঝলো। আরেকটা বুঝলো ভাই আমাকে কেউ দুমড়ে দিচ্ছে। আরেকটা বুঝলো কি ভাই আমাকে কেউ বেন্ড করে দিচ্ছে। আরেকটা বুঝলো ভাই আমার কোনো একটা বরাবর এরকম ট্যানজেনশিয়ালি আমার উপর ফোর্স কাজ করাচ্ছে। তাহলে এই চারটে ভাষা ও বোঝে। ঠিক আছে, তাহলে যত ধরনের লোড বা ফোর্সেস আসুক না কেন স্ট্রাকচারের উপর, সেটা স্ট্রাকচারের কাছে চার ধরনের লোডে কনভার্ট হয়ে যায়, বা চার ধরনের লোড প্যাটার্নে কনভার্ট হয়ে যায়। সেটা কি কি? অ্যাক্সিয়াল, তার মধ্যে দুটো আছে, টেনসাইল কম্প্রেসিভ হতে পারে, এক হতে পারে হচ্ছে বেন্ডিং, একটা হচ্ছে টরশন, একটা হচ্ছে শিয়ার। ক্লিয়ার? এই অবধি কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো তো। ক্লিয়ার বলেছেন অনুষ্মান, রামেশ্বর, গুড, শুভজিৎ ক্লিয়ার, ভেরি গুড। বেন্ডিং কি জিনিস তার ব্যাপারে পরে আসবো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা, এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা শিয়ার কি, বেন্ডিং কি, এগুলো সব তো আমরা পড়বো। হুম, সেগুলো সব আসবে, সব আস্তে আস্তে আসবে, সব আস্তে আস্তে আসবে। খুব যদি একদম ক্লিয়ার বুঝতে পার, যতটুকু বোঝার বুঝে বুঝে যাও। বাট আরো বেন্ডিং কি, ভেতরে কি, শিয়ার কিভাবে তৈরি হচ্ছে, এই সবগুলো আমরা আরো ডিটেলে আসবো। ওকে, এটা আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করছি। হ্যাঁ, মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা করলাম হচ্ছে লোডিং করে নিলাম, এবার চলে আসি হচ্ছে এবার ঘটনা হচ্ছে লোড করে নিলাম। এবার লোড করার সাথে সাথেই এবার চলে আসি হচ্ছে যে বাইরে থেকে তুমি লোড অ্যাপ্লাই করলে, যে কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করলে বা লোড অ্যাপ্লাই করলে, সেইটা কনভার্ট হয়ে গেল এই চার রকমের কোনো একটাতে কনভার্ট হয়ে গেল। দিয়ে স্ট্রাকচার বুঝলো, আচ্ছা আমার উপর কেউ এটা কিছু চাপালো, টুইস্ট করে চাপাক বা শিয়ার দিয়ে করুক বা কিছু করুক, স্ট্রাকচারের বোধগম্য লাগছে, এবার তো আমাকে কিছুটা করছে। ঠিক আছে, মানে তুমি ধরো ভিড় বাসে এভাবে দাঁড়িয়েছিলে, এবার একটা লোক এসে তোমার পাশে দাঁড়াবে, এতক্ষণ ফাঁকাই ছিল, তোমার পাশে এসে দুপাশে দুটো লোক দাঁড়ালো, এবার একজন এদিক দিয়ে ঠেলা দিতে স্টার্ট করলো, একদিন ওদিক দিয়ে ঠেলা দিতে স্টার্ট করলো, তুমি বুঝলে আচ্ছা আমার উপর এবার যেটা কাজ করা কেউ স্টার্ট করলো, মানে ফোর্স আর এনার্জি এবার কন্ট্যাক্ট হলো, মানে মেকানিক্স এবার স্টার্ট হলো। ঠিক আছে, এবার মেটেরিয়াল কি করবে, মেটেরিয়াল কি করবে, ফোর্স তার উপর অ্যাপ্লাই হয়ে গেল, লোড অ্যাপ্লাই হয়ে গেল, কন্ট্যাক্টে চলে এলো, এবার মেকানিক্স স্টার্ট, মেকানিক্স অফ সলিড বা মেকানিক্স অফ রিয়েল মেটেরিয়াল স্টার্ট। কি হবে, প্রথমেই বস্তুর এটা একটা, যদি সাধারণত আমরা যেহেতু এটা বললাম যে রিয়েল বডি ফ্লুইড পড়ছি না, তখন আমরা কঠিন বস্তুই পড়ছি, সলিডই পড়ছি। তাহলে সলিডের উপর যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হয়, ধরো আমরা অ্যাক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাক্সিয়াল ফোর্স ধরো স্ট্রাকচারের কাছে এলো, তাহলে যেটা হয় কি হবে, বস্তুর মধ্যে, বস্তুর যে যে মলিকিউলস গুলো আছে,
মলিকুলস গুলো, কঠিন বস্তুর মলিকুলস গুলোর মধ্যে একটা প্রচন্ড অ্যাট্রাকশন ফোর্স থাকে, ঠিক আছে? সেই অ্যাট্রাকশন ফোর্সে কি হয়, বস্তুর মলিকুল গুলো একে অপরের থেকে যেতে চায় না। কঠিন মানে কঠিন কথাটা বললাম হচ্ছে যে মানে আমাদের আমি তো বেসিক্যালি আমার বার্থ প্লেস জিয়াগঞ্জ মুর্শিদাবাদের, তো ওখানে একটা মানে ওয়ার্ড খুব প্রচলিত আছে কঠিন, মানে হচ্ছে ধরো আমরা সাধারণত কি হয় বিয়ে বাড়িতে গেলে বলি না আহ, দারুণ খাইয়েছে, বলি না দারুণ খাওয়া দাওয়া হয়, তো আমাদের ওখানে ছেলেমেয়েরা বলে কঠিন খাইয়েছে ভাই, কঠিন খাওয়াবে, ঠিক আছে? তো কঠিন মিনস ওই সেন্সে বোঝায়, মানে মেজর বলতে বোঝায় আর কি। তো এই কঠিন বস্তুর মধ্যেও এই মলিকুল গুলোর মধ্যে আকর্ষণ হলো কঠিন আর কি, ঠিক আছে? তো কঠিন হওয়ার কারণে কি হয়, যখনই তুমি বাইরে থেকে একটা বস্তু, বাইরে থেকে একটা পুল দিয়ে ওটাকে টানবার চেষ্টা করছো বা কম্প্রেস করে ওটাকে সরানো নড়ানোর চেষ্টা করছো, ঠিক তৎক্ষণাৎ সেটাকে রেজিস্ট করার জন্য ওই মলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স গুলো অ্যাক্টিভ হয়ে যায়। বা বলতে পারো এই যে মলিকুলার যে মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, এই বাইরে থেকে প্রযুক্ত বলকে সে বাধা দিতে স্টার্ট করে, সে বাধা দিতে স্টার্ট করে, ঠিক আছে? এই যে যে যেটা তৈরি হলো এর মধ্যে, যে বাধা দেওয়ার যে ক্ষমতাটা তৈরি হলো, সেটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স তৈরি হলো, এটা রেজিস্টিভ একটা ফোর্স বস্তুর মধ্যে তৈরি হলো। কেন কি, বাইরে থেকে তুমি অ্যাপ্লাই করেছো, কেন কি বস্তু ও নিজের জায়গা থেকে সরতে চায় না, তুমি ওকে পুল করতে চাইছো, বলছে আয় যে সরে যা, কিন্তু ভেতরের বস্তুর কণাগুলো বলে না আমরা সরবো না, তাহলে একটা রেজিস্টিং ফোর্স তৈরি হয়, ঠিক আছে? এই রেজিস্টিং ফোর্সটাই বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচারের ক্ষমতা, এই রেজিস্টিং ফোর্সটাই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারের ক্ষমতা, ঠিক আছে? এবার তুমি বাইরে থেকে এমন একটা লোড অ্যাপ্লাই করলে যাতে কিনা বস্তুর মধ্যে রেজিস্টিং যে ফোর্স তৈরি হলো, তার যে ক্ষমতা, ম্যাক্সিমাম রেজিস্টিং ফোর্স হওয়ার যে ক্ষমতা একটা ম্যাটেরিয়ালের তো ক্ষমতা আছে, তার চেয়ে বেশি অ্যামাউন্টে লোড চলে, তাহলে বস্তু ফেল করে যেতে পারে। এবারে রেজিস্টিং ফোর্সটাকে আমরা মাপি কি দিয়ে, রেজিস্টিং ফোর্সটাকে আমরা মাপি হচ্ছে এই রেজিস্টিং ফোর্স পার ইউনিট, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া, এটা দিয়ে আমরা রেজিস্টিং ফোর্সটাকে মাপি। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি ধরো আমরা এটা বোঝার চেষ্টা করি, চলো আমরা এখান থেকে একটা সেকশন কেটে নিলাম, সেকশন কেটে নিয়ে এটা হলো আমাদের 1 নম্বর সেকশন, এটা হলো আমাদের 2 নম্বর সেকশন, এখানে আমরা পি বল অ্যাপ্লাই করেছি। তাহলে এবার যদি আমরা দেখি, যদি এটা 1 নম্বর সেকশন থেকে আমরা দেখি, ছোট হয়ে গেল, যাই হোক, এদিকে পি কাজ করছে, তাহলে বস্তুটার মধ্যে একটা রেজিস্ট্যান্স ফোর্স তৈরি হবে যার মান আর। আবার এই পার্টটাকে যেটা 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্টটাকে যদি দেখি, তাহলে এদিকে পি বল কাজ করছে, উল্টা দিকেও একটা রেজিস্ট্যান্স ফোর্স তৈরি হবে, ক্লিয়ার? ঠিক আছে? এই রেজিস্ট্যান্স ফোর্সটা যতক্ষণ না পর্যন্ত ওই যে ফেল করছে, যতক্ষণ না বস্তু পর্যন্ত ফেল করছে ধরে নাও, ততক্ষণ পর্যন্ত, বা ফেলিয়ার বা বলতে পারো যে যতক্ষণ না বস্তুর মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন আসছে, বা তার বলো বলতে পারো, কি হয়, এই পি ইকুয়ালস টু আর হয়। মানে তুমি বাইরে থেকে যতটা প্রযুক্ত বল দিচ্ছ, ঠিক ততটা পরিমাণই রেজিস্ট্যান্স বস্তুর মধ্যে তৈরি হচ্ছে আনটিল ইটস ফেলিয়ার, আনটিল ইটস ফেলিয়ার। সেই রেজিস্ট্যান্স ডিফারেন্ট ডাক্টাইলের ক্ষেত্রে ওগুলো আলাদা আলাদা, ওগুলো পরে ব্যাপার, বাট বলতে পারো যতটা পরিমাণ বল আসছে ততটা পরিমাণ রেজিস্ট্যান্স ফোর্স এর মধ্যে তৈরি হচ্ছে। এবার আমাদের কি করছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, মানে মেটেরিয়ালের ক্ষমতা আমরা জানতে চাইছি। তাহলে আমরা জানতে চাইছি কি ক্ষমতা, মানে আর আমাদেরকে বার করতে হবে হচ্ছে আর। এবার আর কে মাপার জন্য মেটেরিয়ালের ভেতরে কতটা ফোর্স তৈরি হচ্ছে সেটা মাপার জন্য সাধারণত কোনো যন্ত্র অ্যাভেলেবেল নেই। তাহলে এবার আমরা তাহলে কি করে মাপবো, তখন আমরা মাপি, যেহেতু দেখছি যে আর ইকুয়ালস টু পি, তাহলে আমরা যতটা পি অ্যাপ্লাই করছি সেটাই তাহলে আমরা বলতে পারি হচ্ছে আর, ঠিক আছে? তো আমরা আর কে মাপি ইন টার্মস অফ পি, মানে বাইরের দ্বারা প্রযুক্ত বল যেহেতু ভেতরে তৈরি রেজিস্টিং ফোর্সের সমান, তাই আমরা ভেতরের ফোর্সকে মাপি বাইরের বলটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই যে ভেতরের ফোর্সকে যে মাপা, আর আমি বললাম মাপার যে আমাদের কাছে একটা ধরন আছে, মাপবো কি দিয়ে, যেমন ধরো আমরা ওজন মাপবো কি দিয়ে, আমরা কেজি ইউজ করেছি, এরকম ইউনিট ইউজ করেছি, বা একটা
পন্থা ইউজ করেছি, দিয়ে তারপরে তো কোনো কিছুকে মাপি, জলকে মাপি ধরেন, লিকুইডকে মাপি ধরেন আয়তন দিয়ে। তো এরকম প্রত্যেকটা জিনিসকে মাপার একটা ধরন আছে বা একটা পন্থা আছে। তো একই রকম ভাবে এই রেজিস্ট্যান্সকে মাপার একটা পন্থা আছে, সেটা কি রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ফোর্স রেজিস্ট্যান্স ফোর্স পার এরিয়া দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা হয়ে গেল সেটাকে মাপার ধরন। আর এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্ট্রেস। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্ট্রেস। ক্লিয়ার? তাহলে আজকের পর থেকে এতদিন যদি তোমাকে জিজ্ঞেস করা, তুমি নিশ্চয়ই পড়েছো সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রেস তোমরা সবাই জানো, স্ট্রেস তোমরা এতদিন জিজ্ঞেস করতে কি বলতে, বলতে যে ফোর্স পার ইউনিট এরিয়া। কিন্তু আজকের পর থেকে, দাদার ক্লাস করার পর থেকে কোনোদিন যদি পৃথিবীতে তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রেস, তুমি বলবে স্ট্রেস মিন্স হচ্ছে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। কি জাস্ট কথাটা চেঞ্জ, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। অর্থাৎ স্ট্রেস হচ্ছে বস্তুর ভেতরে তৈরি হওয়া রেজিস্টিং ফোর্স। হ্যাঁ, মাপার জন্য, মাপার সুবিধার্থে আমরা বাইরের বলি, বাইরের পি বাই এ করে দিই, কিন্তু বেসিক্যালি ইট শুড বি আর বাই এ। অর্থাৎ স্ট্রেস মিন্স হচ্ছে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ওই পি বলতে যদি একটা বস্তুকে পি দিয়ে টানি, তার মানে ওই পির জন্য ভেতরে যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সটাই। এক্স্যাক্টলি ভেতরে যে স্ট্রেংথটা তৈরি হবে, ঠিক আছে, হ্যাঁ। সেইটা। মানে ধরো, মানে আমি আমার হাতে 5 কেজি একটা ওয়েট তুলছি, ঠিক আছে, তার মানে 5 কেজি বাইরের থেকে তুলছি, এবার এই 5 কেজিটা যখন উঠে গেল, দ্যাট মিনস হচ্ছে আমার এই হাতে যে বোনস আছে বা পুরো স্ট্রাকচার আছে, তার মধ্যে একটা 5 কেজি তোলার ক্ষমতা তৈরি হয়েছে। ভালো করে বোঝো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হাতে যখন 5 কেজি তুললাম, তারপরে 5 কেজি তোলার ক্ষমতা ইনস্ট্যান্টলি আমার হাতের মধ্যে তৈরি হয়ে গেছে ভেতরে ভেতরে। সেই জন্য আমাদের মাসেল গুলোতে টান পড়ে, অ্যাজ বিকজ অফ, কেন কি ওখানে 5 কেজি একটা ফোর্স তৈরি হয়ে গেছে আমার ভেতরে, সেই জন্যই স্যার 5 কেজিটা তুলতে পারলাম। এক্স্যাক্টলি। এবার যদি আমার ভেতরে 5 কেজি অ্যামাউন্ট অফ ফোর্স না তৈরি, ধরো একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা 2 বছরের বাচ্চা, সে 10 কেজি তুলতে পারবে না। কেন? কেন কি তার হাতের মধ্যে 10 কেজি রেজিস্ট্যান্স ফোর্স তৈরি হওয়ার ক্ষমতা তৈরি হয়নি এখনো। তার ম্যাক্সিমাম হয়তো 1 কেজি তোলার রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি হয়েছে তার হাতের। সে 1 কেজি দিলে তুলে নিতে পারবে, বাট 10 কেজি বা 5 কেজি সে তুলতে পারবে না, কারণ তার মধ্যে 10 কেজি তৈরি হয়নি এখনো ক্ষমতা। বুঝতে পেরেছো? তো এই যে ভেতরে যে তৈরি হচ্ছে ফোর্সটা, সেটাই হচ্ছে মাপার একটা পন্থা হচ্ছে স্ট্রেস। যেহেতু ভেতরে ঢুকে আমরা মাপতে পারি না, তাই আমরা বাইরে দেখি, যে কারণ দেখছি যে ফেলিয়ার অবধি যা অ্যাপ্লাই করছে ভেতরে তাই তৈরি হচ্ছে। যেদিন অ্যাপ্লাই করার যে ফেল, মানে ভেতরে তৈরি হওয়া কমে যাবে, সেদিন ফেল হয়ে যাবে, হয় ডিফরমেশন হয়ে যাবে, অথবা কি হবে, অথবা হচ্ছে ভেঙে যাবে। বুঝতে পেরেছো ঘটনা? এই হচ্ছে গল্প। তাহলে স্ট্রেস হচ্ছে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। যেহেতু আমরা যে স্ট্রেসটা নিই সেটা অ্যাভারেজ স্ট্রেস নিই, আমি ওই কনসেপ্টের মধ্যে আর যাচ্ছি না এখন, অহেতুক অহেতুক আর বেশি কমপ্লেক্সন আমি করছি না, কেন কি এখানে সব ছেলে মেয়ে ধরনের ছেলে মেয়ে আছে, আরো বেশি কমপ্লেক্স করে লাভ নেই, মোটামুটি এটা বুঝে দাও। আচ্ছা, তাহলে স্ট্রেস পেলাম হচ্ছে আর বাই ই, মানে এই যদি একটা বস্তু হয়, এই পরের যে এরিয়া, এটা যদি এ হয়, এদিক বরাবর কি কাজ করছে, এদিক বরাবর কি কাজ করছে না, এদিকে পি কাজ করছে, এদিকে আর, এর সেকশনটা হবে আর, তাহলে রেজিস্ট্যান্স স্ট্রেস হবে হচ্ছে আর বাই এ, সেটাকে আমরা মাপি হচ্ছে পি বাই এ দিয়ে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসে ইউনিটে। এটা হচ্ছে ফোর্স, ফোর্সের ইউনিট কি হয় সাধারণত নিউটন এসআই পদ্ধতিতে। আচ্ছা, এরিয়ার ইউনিট কি হয় মিটার স্কয়ার। সো দিস ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস। আচ্ছা, এইটাকে আমরা একটা নাম দিই, সেটাকে বলি হচ্ছে পাস্কাল। পাস্কাল মিন্স 1 নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
1 MPa, m বড় হাতে PA, MP, এটা হচ্ছে 1 মেগাপাস্কাল। 1 মেগাপাস্কাল মানে হচ্ছে 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, বা বলতে পারো 10⁶ ইনটু পাস্কাল, 1 পাস্কাল, 1 MPa, 1 GPa, দ্যাট মিন্স হচ্ছে 10⁹ পাস্কাল। ঠিক আছে, আচ্ছা 1 MPa মানে আমরা জানি কি 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, 1 MPa মানে জানি আমরা 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। কি করে হয় একটু ইজিলি বুঝতে পারছো কি করে হয়? একটু দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। 10⁶ বলেছি, তাই তো? এবার দেখো নিউটন পার মিটার, মিটারকে যদি মিলিমিটার কর, 1 মিটার ছিল আগে, মিটার স্কয়ার ছিল তো, এটা মানে তো পাস্কাল ছিল। আচ্ছা এবার তুমি মিটারকে মিলিমিটার করো, তাহলে নিউটন মিলিমিটার করলে হচ্ছে 1000, সরি প্লাস স্কয়ার, এটা হলো মিলিমিটার। ঠিক আছে, তাহলে 1000 স্কয়ার মানে হচ্ছে নিউটন মানে 10⁶ মিলিমিটার স্কয়ার। সরি কাউন্ট করে নিউটন কি করেছিলাম আমরা, কি করেছিলাম 1000 স্কয়ার মিলিমিটার স্কয়ার ছিল, তাহলে 1000 মানে হচ্ছে 10⁶ ক্লিয়ার? তাহলে এই 10⁶ কেটে যেত, তাহলে হয়ে গেল আমার নিউটন পার মিলিমিটার স্কয়ার, and that is equal to 1 MPa। ক্লিয়ার? বুঝতে পেরেছো যে 1 মেগাপাস্কাল দ্যাট মিন্স হচ্ছে 10⁶ পাস্কাল মানে হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওকে, এটা মাথায় রাখবার। আর গিগাপাস্কাল মানে হচ্ছে 10⁹ পাস্কাল। এটা অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে, হ্যাঁ, সো এটা মেক ইট, এটা মাথায় রাখো আর কি। অনেক সময় একটু মানে হয়তো পরীক্ষায় কোশ্চেন দেবে 1 MPa বলে দিলে, এগুলো যাতে সেটাতে কনফিউজ না হয়ে যাও তার জন্য এটা আমি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো স্ট্রেস কত ধরনের হয়। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে স্ট্রেসের ব্যাপারে আরেকটা জিনিস আমরা একটু জেনে, একটা অদ্ভুত জিনিস, বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো এসএসসি তে বা এই লেভেলেও এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। পিএসসি যেইতে এখন পর্যন্ত আসলে কিন্তু হয়তো চলে আসবে, একটু খেয়াল, জিনিসটা একটু খেয়াল রাখো। স্ট্রেস হচ্ছে একটা অদ্ভুত টাইপের জিনিস, অদ্ভুত টাইপের একটা কোয়ান্টিটি। অদ্ভুত টাইপের কেন? কেন কি আমরা সাধারণত কোয়ান্টিটি বলতে দু ধরনের কোয়ান্টিটি জানি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এই দু ধরনের কোয়ান্টিটির কথা জানি, স্কেলার আর ভেক্টর। স্কেলার মানে কি, যার শুধু মান আছে, যেটাকে প্রকাশ করতে শুধু মানের দরকার পড়ে, আর কিছুর দরকার পড়ে। যেমন লেন্থ 10 মিটার, 10 মিটার বলে তুমি বুঝে গেলে এত, এটাকে প্রকাশ করার জন্য আর কোনো কিছু দরকার পড়ে না। বাট ভেলোসিটি, সরি ফোর্স, ফোর্স ঠিক আছে, ফোর্সকে প্রকাশ করতে গেলে ফোর্সকে প্রকাশ করতে গেলে তোমার কিন্তু শুধুমাত্র বা ভেলোসিটিকে প্রকাশ করতে গেলে কিন্তু তোমার শুধুমাত্র হচ্ছে কি বলে মান বললে হবে না, তার সাথে সাথে তার দিককেও বলতে হয়। ম্যাগনিটিউড বললে শুধু হয় না, তার সাথে সাথে তার ডিরেকশনকেও বোঝাতে হয়। কেন কি ফোর্স এইদিকে অ্যাক্ট করে এক জিনিস, এদিকে অ্যাক্ট করে এক জিনিস। ঠিক আছে,
তার শুধু যদি মান বলে দাও তাহলে বোঝা যাবে না সেটা কোন দিকে অ্যাক্ট করছে, কেন কি তার অ্যাক্টিং করার দিক অনুযায়ী কিন্তু পুরো পুরো গল্প পাল্টে যেতে পারে। ওকে, মানে এইভাবে অ্যাক্ট করে গেল কম্প্রেশন হয়ে গেল, এইভাবে অ্যাক্ট করে টেনশন হয়ে গেল। সো ইটস নিড হ্যালো। আচ্ছা সরি, একটা আমার কাছে দরকারি ফোন চলে এসেছিল, অ্যাভয়েড করা যায়নি, so ধরতে হলো, একটা অফিসিয়াল ফোন ছিল। হ্যাঁ ওই জন্য সাউন্ড আসছে না, আমার একটা ফোন এসেছিল বুঝলে তো, সেই কারণে দরকারি ফোন ছিল, আমি ধরতে হলো ওটা। ওকে, কি করছিলাম? হ্যাঁ, স্কেলার ভেক্টর। তো ভেক্টর হচ্ছে যাকে দুটো জিনিস লাগে প্রকাশ করবার জন্য, আর স্ট্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে প্রকাশ করার জন্য দুটো না আরো একটা বেশি জিনিস লাগে প্রকাশ করার জন্য। সেটা হচ্ছে কি, প্রথম কথা এর ম্যাগনিটিউড, মানে মান কত, সেটা তো লাগছেই, ভালো কথা। তার সাথে সাথে তার ডিরেকশনও লাগছে, এটাও ভালো কথা। তার সাথে সাথে একটা আরেকটা জিনিস লাগে, সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কোন প্লেনে ও অ্যাক্ট করছে, কোন প্লেনে অ্যাক্ট করছে। তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটিকে বোঝানোর জন্য শুধু ম্যাগনিটিউড ডিরেকশন লাগে, একটা স্কেলার কোয়ান্টিটিকে বোঝানোর জন্য শুধু ম্যাগনিটিউড লাগে, কিন্তু স্ট্রেসকে বোঝানোর জন্য ম্যাগনিটিউড লাগে, ডিরেকশন লাগে, তার সাথে একটা প্লেনও লাগে, অর্থাৎ কোন প্লেনে কাজ করছে। ঠিক আছে, কেন কি ধরো এই একটা বস্তু, ক্লিয়ার? এবার এই বস্তুটা এই প্লেনে কাজ করা একটা স্ট্রেস এক জিনিস, এই প্লেনে একটা কাজ করা স্ট্রেস এটা এক জিনিস। তাই কোন প্লেনে কাজ করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সেই কারণে স্ট্রেসকে আমরা
স্কেলার ভেক্টর কোনোটার মধ্যেই আনতে পারি না। এটাকে আমরা নতুন একটা কোয়ান্টিটির নাম দিই, যেটা কল্ড টেনশন, টেন্সার কোয়ান্টিটি। অনেক সময় এটা কিন্তু আমাদের এমসিকিউ তে চলে আসবে, যে আসে, আমি দেখেছি কোশ্চেনটা, ওই জন্যই বলছি যে স্ট্রেস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তারপর যে টেন্সার কোয়ান্টিটি কি সেটা তোমাকে বলবো। তো এটা একটা টেন্সার কোয়ান্টিটি। টেন্সার কোয়ান্টিটির আরেকটা বৈশিষ্ট্য আছে, সাধারণত দুটো ভেক্টরের যোগফল যখন তোমরা যোগ করো, ধরো একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, আমি একটু মেকানিক্স বা এই জিনিস বলছি, এই দুটো ভেক্টর যখন আমরা যোগ করি থিটা ইজ অ্যাঙ্গেল, তখন যোগটা কি হয়, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এগুলো অত মাথায় রাখতে হবে, আমি বলছি কি হয়, রুট ওভার পি স্কয়ার ম্যাগনিটিউড কিউ স্কয়ার প্লাস 2p cos থিটা, তো কিন্তু এখানে দুটো স্ট্রেসের যোগফল কিন্তু ওরকম করা হয় না, এটা সিম্পল অ্যালজেব্রিক সাম ফলো করে। তার মানে দুই স্ট্রেস প্লাস দুই স্ট্রেস এগুলো চার স্ট্রেস হয়, ভেক্টরের যোগের মতন এর যোগ হয় না, ঠিক আছে। সো এই দুটো জায়গাতে ডিফারেন্ট ভেক্টরের থেকে, ক্লিয়ার? তাহলে তোমাকে মনে রাখতে হবে স্ট্রেস ইজ আ টেন্সর কোয়ান্টিটি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কত ধরনের স্ট্রেস আছে? স্ট্রেস প্রধানত দু ধরনের, মোটামুটি স্ট্রেস বলতে আমরা সাধারণত দুটো রকমের বুঝি। দুটো রকমের বুঝি মানে কি রকম, ধরো এই একটা বস্তু, এই বস্তুটার সাথে যদি একদম 90 ডিগ্রি করে কোন একটা স্ট্রেস কাজ করে, এখন কিন্তু স্ট্রেসে চলে এসেছে, আচ্ছা ভাই, স্ট্রেসকে আমরা লিখি হচ্ছে সিগমা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে এখানে, এরকম আমরা এরকম একটা বস্তু কাজ করতে পারে, যখন কোন একটা বস্তুর সাথে লম্বভাবে স্ট্রেস কাজ করছে, কোন একটা প্লেনে লম্বভাবে স্ট্রেস কাজ করছে, এটাকে আমরা বলি হচ্ছে নরমাল স্ট্রেস। কি বলি আমরা? নরমাল স্ট্রেস, সিগমা এন দিয়ে লিখি। আরেকটা ধরন হতে পারে, ধরো বস্তুর এরকম একটা প্লেন কেটে নিবি, এটা কেটে নিবি, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে নিতে পারে। আরেকটা ধরনের স্ট্রেস আমি এখানেই দেখাচ্ছি, সেটা একটু আগেও আমরা দেখলাম, যে যদি বস্তুর এই প্লেনের সাথে এরকম লম্বভাবে কোনো স্ট্রেস কাজ না করে, যদি এরকম এই প্লেন বরাবর যদি কোনো স্ট্রেস কাজ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। কি বলি? ট্যানজেনশিয়াল স্ট্রেস বা শিয়ার স্ট্রেসও বলি, তাহলে মূলত স্ট্রেস আমরা বস্তুর মধ্যে যে কাজ করছে, স্ট্রেস কি বস্তুর ভেতরে তৈরি হওয়া একটা রেজিস্ট্যান্স ফোর্স, সেটা মূলত দু রকম ভাবে কাজ করে। একটা হচ্ছে কোন প্লেনের সাথে লম্বভাবে কাজ করতে পারে, তখন আমরা সেটাকে বলবো নরমাল স্ট্রেস। আর একটা কাজ করতে পারে কোন বস্তুর সাথে এরকম ট্যানজেনশিয়ালি, প্লেনের সাথে ট্যানজেনশিয়ালি বা স্পর্শক ভাবে বা ছুঁয়ে যাচ্ছে, এরকম ভাবে কাজ করতে পারে, ওকে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস। এটাকে যদি আমরা একটা প্লেনে দেখি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এটা একটা অবলিক প্লেন, যেটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ওকে। এবার এই যে এখানে তুমি একটা কাজ করেছো, ফোর্স দিয়েছো, ধরো পি ফোর্স দিয়েছো, এই যে বরাবর সিগমা এনটা এসেছে, কি যে কেন এখানে পি একটা ফোর্স অ্যাক্ট করা হচ্ছে, ভালো কথা। তাহলে এই অ্যাঙ্গেলটাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পি, এই পিটা সাপোজ যদি তোমার যদি এটা থিটা কোণ হয়, তাহলে এটা হবে আমার থিটা কোণ, ক্লিয়ার? এটা হয়ে যাবে আমার থিটা কোণ। বা তুমি যদি এদিক থেকে থিটা কোণ ধরো, তাহলে এইটা হয়ে যাবে থিটা কোণ। তুমি যেভাবে ইচ্ছা ধরতে পারো, অবলিকুইটি তুমি যে কোনো ভাবে করতে পারো, এই অ্যাক্সিস বরাবর অবলিকুইটি ধরতে পারো। অবলিকুইটি মানে হচ্ছে এটাকে আমরা যদি, আচ্ছা আর কিছু বলে দিই, এটা হচ্ছে আমাদের প্লেন ক্রস সেকশন, যদি এরকম হবে,
আর অবলিক সেকশন মানে হচ্ছে যখন আমরা একটা ইনক্লাইন ভাবে কোনো ভেতর থেকে একটা সেকশন কেটে নেবো, এটাকে আমরা বলবো হচ্ছে অবলিক সেকশন। দিস ইজ কল্ড অবলিক সেকশন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই যে পি ফোর্স, এই যে পি ফোর্স, ঠিক আছে, সাপোজ যদি এদিকে আমার থিটা হয় ধরো, তাহলে এই পি ফোর্সের দুটো কম্পোনেন্ট তুমি বানাতে পারো। ঠিক আছে, এই এই প্লেনের উপর এখন দেখো ফোর্সটা কাজ করছে কোন একটা ইয়ে না, এটাকে আমরা কেন কি পড়েছে কি, আমরা জানি যে একটা লোড যে কোনো ভাবে আসতে পারে, কিন্তু সেখানে সেটা বস্তু বুঝবে একটা স্ট্রেস হিসেবে, ইন্টারনালি তৈরি হবে, তার একটা স্ট্রেস তৈরি হবে। সেই স্ট্রেসটা দুরকম হয়, একটা হচ্ছে টেনজেনশিয়াল হয় আর একটা হচ্ছে নর্মাল হয়, এই দুটো রকমই হয়। তাহলে এক্ষেত্রে এই লোডটা কিরকম ভাবে এসেছে, তো এই লোডটা কনভার্ট হয়ে যাবে কিকে, একটা ট্যানজেনশিয়ালে কনভার্ট হবে আর একটা কনভার্ট হবে নরমালি। সেটা কিরকম ভাবে, এই পি কে এটা হয়ে গেল আমার নরমাল ফোর্স অর্থাৎ পি সাইন থিটা, আর এইটা হয়ে গেল আমার ট্যানজেনশিয়াল ফোর্স, মানে এই বরাবর যে কাজ করবে এই প্লেনে, সেটা হয়ে গেল আমার পি কস থিটা। বুঝলে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এখানে যদি থিটা অ্যাঙ্গেলে যদি কাজ করে, এই প্লেনটা যদি থিটা অ্যাঙ্গেলে অবলিক থাকে, আর এখানে যদি আমরা পি ফোর্স কাজ করাও এইখানে, তাহলে সেই পি ফোর্সটার জন্য এই প্লেনে ভেতরে গিয়ে কি হবে, দুটো ধরনের স্ট্রেস তৈরি হবে। একটা হচ্ছে নরমাল স্ট্রেস এইটা, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস পি কস থিটা। ট্যানজেনশিয়াল স্ট্রেসকে আমরা শিয়ার স্ট্রেস বলি, সেটাকে লিখি হচ্ছে এরকম টাউ দিয়ে, লিখি আমরা টাউ দিয়ে। ক্লিয়ার? তাহলে এই ফোর্সটা এটা এখন, আচ্ছা এটা প্রথম কথা, এটা স্ট্রেস না, সরি টু সে, দিস ইজ নট স্ট্রেস, দিস ইজ ফোর্স, দিস ইজ ফোর্স। এই ফোর্সটা দুটো ভাবে কনভার্ট হয়ে গেল, একটা হচ্ছে পি সাইন থিটা, পি কস থিটা। কেন স্ট্রেস বলে না, কারণ স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। অর্থাৎ এবার এই ফোর্সটা, মানে এই ফোর্সটা এই প্লেনের সাথে লম্বভাবে কাজ করছে, আর এই ফোর্সটা এই প্লেনের সাথে এরকম ট্যানজেনশিয়ালি কাজ করছে। তাহলে এবার যদি আমরা স্ট্রেস বার করি, তাহলে স্ট্রেস মানে কি, ফোর্স বাই এরিয়া। এরিয়া কোন এরিয়া, যে এরিয়াটার উপর সে কাজ করছে। তাহলে এখানে কোন এরিয়া হবে, এই যে এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই এরিয়াটার উপরেই তো নরমাল ফোর্সটাও কাজ করছে, এই এরিয়াটার উপর ট্যানজেনশিয়াল ফোর্সটাও কাজ করছে। তাহলে এই এরিয়াটা হচ্ছে আসল এরিয়া। একটু আগে যখন আমরা হিসাব করছিলাম এইটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে যখন আমরা সিগমা বার করছিলাম, তখন এরিয়া ছিল এইটা, তাহলে কি এই এরিয়ার উপর লম্বভাবে কাজ করছিল। কিন্তু এখন এটা অবলিক প্লেন নিয়েছি, তাহলে এরিয়া হয়ে গেল এটা। তাহলে এই এরিয়ার উপর এখন কাজ করছে দুটো ফোর্স। কেন কি আমরা বলেছি যে স্ট্রেস দুটো ভাবেই তৈরি হবে, ট্যানজেনশিয়াল তৈরি হবে আর লম্ব তৈরি হবে, মাঝখানে কোনো কিছু এলে সেটা ওই কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে, তাহলে এখানে আমরা দুটো ফোর্স পেয়েছি, দুটো ফোর্স পেয়েছি আর এরিয়া দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে আমাদের কি, এরিয়া দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে আমার স্ট্রেস। তাহলে চলো সেটা আমরা একটুখানি পড়ে দেখি। ওকে, সাপোজ যদি এই এরিয়াটা এ হয়, মানে এই এরিয়াটা যদি এ হয়, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই এরিয়াটা এ, এটা হচ্ছে আমার থিটা, আর সে আমাদের দরকার হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা ধরে নিচ্ছি আমাদের এ ড্যাশ, এই এরিয়াটা ধরে নিচ্ছি আমরা এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এই এরিয়াটার মান কত, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ ইকুয়াল টু sin থিটা। তাহলে হচ্ছে a ড্যাশ ইকুয়াল টু হচ্ছে a বাই sin থিটা। ওকে, তাহলে এখানে নরমাল স্ট্রেস কত হচ্ছে, সিগমা এর, এই প্লেনের নরমাল স্ট্রেস কত হচ্ছে, সিগমা এর নরমাল ফোর্স কত, p sin থিটা, বাই এরিয়া কত, a ড্যাশ, তাহলে হচ্ছে p sin থিটা, a ড্যাশ মানে কত, a বাই sin থিটা, a বাই উপরে sin থিটা চলে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে p বাই a sin স্কয়ার থিটা। ঠিক, p বাই a sin স্কয়ার থিটা। এইগুলো আমরা প্রিন্সিপাল টেস্টে পড়বো, বাট তার আগে আমরা একটুখানি ঝলক দেখে নিচ্ছি, এটা বোঝার জন্য কিছু কারণ আছে এটা। আচ্ছা, একই রকম ভাবে শিয়ার কত, শিয়ার আসবে, শিয়ার স্ট্রেস কত আসবে, শিয়ার স্ট্রেস আসবে এইটা,
মানে পি কস থিটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এ ড্যাশ, তাহলে হচ্ছে তোমার পি কস থিটা বাই এ উপরে চলে গেল সাইন থিটা, ঠিক আছে? তাহলে পি বাই এ সাইন থিটা কস থিটা। আচ্ছা, 2 যদি করে এখানে 2 নিয়ে নিই, তাহলে এখানে 2 দিলাম, কারণ কি এটা একটা ফর্মুলা হয়ে যায়। তাহলে পি বাই 2a সাইন 2 থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস, আর এটা হয়ে গেল আমাদের নরমাল স্ট্রেস। এবার এটা এটা করলাম আমার বলা, এটা করলাম কেন বা তোমাদেরকে এটা করে দেখানোর দরকার কি এত ইনিশিয়াল স্টেজে, সেটা একটুখানি আমি বলে দিই। আমরা পড়ছি হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের কনসেপ্ট যতক্ষণ না পর্যন্ত ভালো করে বুঝবে, আমাদের সিম্পল স্ট্রেস টেন এই যে চ্যাপ্টারগুলো, এই যত গল্পগুলো আছে সবগুলো কিন্তু এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এবার স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে কোনো বস্তুর উপর ফোর্স কাজ করছে, সেই ফোর্স কাজ করার জন্য বা লোড কাজ করছে, সেই লোড কাজ করার জন্য বস্তুর ভেতরে যত রেজিস্টিং ফোর্স তৈরি হচ্ছে, সেই রেজিস্টিং ফোর্সটাকে মাপা হয় স্ট্রেস দিয়ে, নাম হচ্ছে তো স্ট্রেস, ঠিক আছে? তো ভেতরে যে রেজিস্টিং ফোর্সটা তৈরি হচ্ছে, সেই রেজিস্টিং ফোর্সটা দুটো ধরনের স্ট্রেস দিয়ে প্রকাশ পায়। একটা হচ্ছে যে প্লেন বরাবর তুমি দেখছো সেই প্লেনের সাথে নরমালি থাকতে পারে, নরমালি থাকে, আর একটা হচ্ছে তার সাথে এরকম অবলিক ভাবে এই মানে ট্যানজেনশিয়ালি থাকে, ঠিক আছে? সেরকমই আমরা একটা বস্তু দেখলাম, এর বস্তু, যে বস্তুর উপর যদি পি একটা ফোর্স কাজ করে, তাহলে যে কোনো একটা প্লেনের মধ্যেও দেখছি যে হ্যাঁ দুটো স্ট্রেস কাজ করছে, এই বরাবর সিগমা নরমাল স্ট্রেস এটার মান এটা, আর এই বরাবর সিগমা শিয়ার স্ট্রেস তার মান অবলিক প্লেন বরাবর একটা, সরি ট্যানজেনশিয়াল বরাবর একটা শিয়ার স্ট্রেস, এইটা, এই দুটো স্ট্রেস কাজ করছে। ক্লিয়ার? এই দুটো স্ট্রেস কাজ করছে, এই দুটো ভাবে কাজ করছে। ওকে, আচ্ছা, তাহলে দুটো কাজ করছে। ধরুন এই মানগুলো তোমরা এখন মনে রাখতে পারো, খুব ইজি জিনিস, এটা কোনো বড় ব্যাপার না। সব প্রিন্সিপাল টেস্টে আমরা পড়বো, খুব ইজি জিনিস, কত এলো তার এরিয়াতে ভাগ করলে, এর মতন সোজা জিনিস কিছু নেই, ঠিক আছে? তো এই যে এবার আমাদের এই ফার্স্ট যে চ্যাপ্টারটার মধ্যে আমরা ঢুকবো, সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন। সিম্পল স্ট্রেস স্ট্রেন, সিম্পল স্ট্রেস স্ট্রেন মানে কি? সিম্পল স্ট্রেস স্ট্রেন মানে হচ্ছে আমরা এই যে এখন যে অবলিক প্লেনে যে বার করলাম না, ফোর্স ইন অবলিক প্লেন, এইটা আমরা পড়বো না, ঠিক আছে? স্ট্রেস স্ট্রেস ইন অবলিক প্লেন আমরা পড়বো না। সিম্পল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারটাতে আমরা পড়বো কি? স্ট্রেস ইন ক্রস সেকশন বা সিম্পল ক্রস সেকশন, ঠিক আছে? সেইটাকে বলবো হচ্ছে আমরা সিম্পল স্ট্রেস স্ট্রেন বা সিম্পল ক্রস সেকশন, অর্থাৎ এই যে ক্রস সেকশন মানে এটাকে বললাম একটা অবলিক সেকশন। সিম্পল ক্রস সেকশনের উপর একটা ফোর্স কাজ করছে, সেটা একটা শিয়ার হতে পারে, শুধু শিয়ার হতে পারে, বা শুধু নরমাল হতে পারে, ঠিক আছে? সেটাকে আমরা পড়াশোনা করব, হচ্ছে। আচ্ছা, এবারে এখানে একটা ছোট জিনিস বলে রাখি, আরেকটা এখানে ছোট টার্ম আছে, অনেক সময় একটা লেখা দেখবে লংগিচুডিনাল স্ট্রেস। লংগিচুডিনাল স্ট্রেসটা কি? লংগিচুডিনাল স্ট্রেস হচ্ছে a type of normal stress। লংজিটিউডাল স্ট্রেস বলতে কোনটাকে বোঝায়? স্ট্রেসের টাইপ তো আমি দুটো বললাম শুধু, ট্যানজেনশিয়াল আর নরমাল, ঠিক আছে? কিন্তু তুমি বলে দাদা এখানে লংজিটিউডাল স্ট্রেস তো আছে, এই টার্মটা তো খুব ইউজ হচ্ছে, এটা কি জিনিস? হ্যাঁ, তো ওটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস হচ্ছে যদি অ্যাক্সিস বরাবর কোনো একটা স্ট্রেস কাজ করছে, তার মানে লংজিটিউডাল স্ট্রেস ইজ এ নরমাল স্ট্রেস। কেন নরমাল স্ট্রেস? কেন কি ক্রস সেকশনের সাথে 90 ডিগ্রিতে থাকছে, সো ইটস আ নরমাল স্ট্রেস, যেটা কাজ করে কি না কোন বস্তুর অ্যাক্সিস বরাবর, কোন বস্তু অ্যাক্সিস বরাবর কাজ করছে, তখন সেই নরমাল স্ট্রেসটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেস। ক্লিয়ার? ঠিক আছে? বাট দেখো সমস্ত স্ট্রেস গুলো বেসিক্যালি দু ধরনের রয়েছে, শিয়ার মানে ট্যানজেনশিয়াল আর নরমাল। এবারে এই নরমাল আর শিয়ার, এদের নামগুলো বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই যে যদি অ্যাক্সিস বরাবর কাজ করে তাহলে তার একটা স্পেশাল নাম হয়, ঠিক আছে? এরকম অনেকের পরে পড়ো প্রিন্সিপাল স্ট্রেস, তারপর হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, এই যে নামগুলো,
এই নামগুলো কিন্তু বেসিক্যালি সবাই নর্মাল স্ট্রেসেরই নাম, শুধু বিভিন্ন জায়গা হিসেবে তার নামগুলো পাল্টে দেয়, কিন্তু বেসিক্যালি নর্মাল স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস দু ধরনের মাথায় রেখে দেবে একদম, নর্মাল আর ট্যানজেনশিয়াল। নর্মাল মানে হচ্ছে প্লেনের সাথে 90 ডিগ্রি করে থাকবে, আর ট্যানজেনশিয়াল মানে হচ্ছে প্লেন বরাবর কাজ করবে। ঠিক আছে, প্লেন বরাবর কাজ করবে, এই দুটো। আচ্ছা, এই যে অবলিক প্লেনের যে স্ট্রেস গুলো, সেটা আমরা কমপ্লেক্স স্ট্রেস টেন চ্যাপ্টারে পড়বো, প্রিন্সিপাল স্ট্রেস টেন চ্যাপ্টারে পড়বো। আর সিম্পল স্ট্রেস টেনে শুধু এই ক্রস সেকশনে বা বেটার টু সে লংগিটিউডিনাল স্ট্রেস বা এই প্লেনের শুধু শিয়ার স্ট্রেস, শুধু একটা শিয়ার স্ট্রেস বা শুধু একটা লংজিটিউডাল স্ট্রেস, এই নিয়ে মেটেরিয়ালে কি ঘটনা হচ্ছে সেটা পড়বো আমরা সিম্পল স্ট্রেস টেন চ্যাপ্টারে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আরেকটা ছোট্ট জিনিস পড়বো, দিয়ে আজকে এটা একটু জিনিস শেষ করব। সেটা হচ্ছে আরেকটা নতুন নাম আমরা শিখবো, সেটার নাম হচ্ছে স্ট্রেন। স্ট্রেন এটা হচ্ছে বাকি কথা হচ্ছে ডিফরমেশন, বা বলতে পারো এফেক্ট। সোজা বাংলা হচ্ছে এফেক্ট। ওই যে তুমি লোড অ্যাপ্লাই করলে, ঠিক আছে, লোড অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্যান্স তৈরি হলো, ভালো কথা, বাট রেজিস্ট্যান্স তৈরি হলো মানেই কি তার মধ্যে কি তার মধ্যে কি কোনো এফেক্টও না আসবে? কিছু এফেক্টস আসবে। এই যে লোড এলো, ঠিক আছে, যেমন ধরো এই যে তুমি তুললে, ওয়েটটা তুললে, এফেক্ট কি আসে? এফেক্ট আসে দেখবে মাসেল গুলো মানে হার্ড হয়ে যায়, ঠিক আছে, হাতের মধ্যে একটা ইয়ে আসে, ঠিক আছে, বা হাতটা একটু বেঁকে গেল, ঠিক আছে, মানে তোমাকে ক্যারি করতে গেলে মানে সাম এফেক্টস আসে স্ট্রাকচারের মধ্যে বা মেটেরিয়ালের মধ্যে। ঠিক আছে, তো স্ট্রেন হচ্ছে সেইরকমই একটা, স্ট্রেন হচ্ছে সেরকমই একটা বলতে পারো এফেক্ট ডিউ টু স্ট্রেস। স্ট্রেসের জন্য আসা একটা এফেক্ট। সেটা কিভাবে আসে? না ডিফর্ম করে, অর্থাৎ চেঞ্জ, শেপ বা সাইজ চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা কিরকম? এই একটা যদি বস্তু হয়, ঠিক আছে, তার লেন্থ, অরিজিনাল লেন্থ ধরো এল ছিল, এবার তুমি একটা বল দিয়ে টানলে, পি দিয়ে, তো টানার পরে কি হলো, বস্তুটা আগে এল ছিল এতটা পরিমাণ বেড়ে গেল, ডেল এর পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে, এই যে বেড়ে গেল, এই যে বেড়ে যাওয়া, এটা একটা এফেক্ট হলো। ঠিক আছে, আরেকটা জিনিস স্ট্রেস বললাম, স্ট্রেস হচ্ছে মেটেরিয়ালের ভেতরে তৈরি হওয়া জিনিস, কিন্তু স্ট্রেন এটা কিন্তু হচ্ছে এক্সটার্নালি ভিজিবল জিনিস, অর্থাৎ তুমি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, স্ট্রেস ইজ ইন্টারনালি ক্রিয়েটেড একটা জিনিস, যেটা বাইরে থেকে দেখা যায় না। ঠিক আছে, কিন্তু স্ট্রেন হচ্ছে সেটা বাইরে থেকে দেখা যায় বা বাহ্যিক ভাবে দেখা যায়। তাহলে স্ট্রেন হচ্ছে কি? তার শেপের চেঞ্জ, অর্থাৎ সাইজের যে চেঞ্জ হলো, এই যে ডেল এর পরিমাণ বৃদ্ধি পেল, এটাকে বলা হয় স্ট্রেন। এবার স্ট্রেনকে মাপবো কি করে? কেন কি স্ট্রেস তো জানি রেজিস্ট্যান্স ফোর্স তৈরি হয়েছিল, সেটাকে মেপেছিলাম তো রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে। এক্ষেত্রে স্ট্রেনকে আমরা কি করে মাপবো? স্ট্রেনকে মাপার একটা ধরন আছে। স্ট্রেনকে মাপি আমরা হচ্ছে, স্ট্রেনকে প্রথম কথা লিখবি আমরা এপসাইলন দিয়ে, সেটাকে মাপি হচ্ছে কি দিয়ে, যে যেটুকু পরিবর্তন হলো লেন্থে সাইজে উইথ রেসপেক্ট টু অরিজিনাল লেন্থ, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেন। ক্লিয়ার? সেটাকে আমরা বলি স্ট্রেন। তাহলে স্ট্রেস আর স্ট্রেন বুঝলে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখবে, যে বলবে যে দাদা ঠিক আছে বুঝলাম, ভালো কথা, একটা বস্তুকে তুমি টানলে লম্বা হয়ে গেল, কিন্তু শুধু তো লম্বা হয় না, লম্বা হওয়ার সাথে সাথে তো কি হবে, বস্তুটা এরকম করে একটু সরুও হয়ে যাবে। যখন লম্বা হয়ে যাবে তখন বস্তুটা কিন্তু অতটা মোটা থাকবে না, সরু হয়ে যাবে। অর্থাৎ এর যদি ল্যাটারাল ডাইমেনশন আগে ছিল, ধরে নাও যদি এটা রাউন্ড শেপের হয়, সিলিন্ড্রিক্যাল শেপ, গোল, তাহলে ধরে নিচ্ছি তার ডায়ামিটার আগে ছিল ডি। ঠিক আছে,
ডায়ামিটার আগে ছিল ডি, এখন কি হলো, এখন ধরে নাও তার ডায়ামিটার কমে হয়ে গেছে ডি ড্যাশ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বস্তু শুধু লম্বায় যে বাড়ছে, মানে বল প্রয়োগ করলে তার স্ট্রেন যে শুধু লঙ্গিটিউডালি যে স্ট্রেন হচ্ছে, মানে যেহেতু এই ডিরেকশন থেকে আমরা লঙ্গিটিউডাল বলি, শুধু যে সবসময় যে স্ট্রেন লঙ্গিটিউডালি হবে তা না, বা শুধু শুধু লম্ব বরাবরই হবে তা না, এই বরাবরই যে হবে অ্যাক্সিয়াল বরাবরই হবে তা না, তার সাথে সাথে কি হচ্ছে দেখা যাচ্ছে ল্যাটারালিও তার কিছু ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে? এই যে ল্যাটারালি যে ডিফরমেশন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। কি বলি? ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেনকে মাপি কি? ল্যাটারাল স্ট্রেনকে আমরা সেম ভাবে মাপি, এখানেও তাই। পরিবর্তন কতটুকু পরিবর্তন হলো, ধরে নিচ্ছি পরিবর্তন হয়েছে ডেল ডি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আগে ছিল ডি মাইনাস ডি ড্যাশ, এটা হচ্ছে পরিবর্তন। তাহলে এখানে হচ্ছে যেটা হবে ল্যাটারাল, সেটা হচ্ছে এটা বাই এটা, এটা হলো ল্যাটারাল স্ট্রেন। তাহলে এল দিয়ে লিখলাম, ল্যাটারাল স্ট্রেন হয়ে যাবে এটা। ক্লিয়ার? তাহলে সাধারণত স্ট্রেন লংজিটিউডাল শুধু হয় না, তার সাথে সাথে ল্যাটারাল হয়। আচ্ছা, ল্যাটারাল স্ট্রেন আর লংজিটিউডাল স্ট্রেনের মধ্যে একটা কোরিলেশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পয়জন রেশিও। আমি এটা নেক্সট দিন একটু ভালো করে পড়াবো কি পয়জন রেশিওর ব্যাপারে, এখন আমি যাচ্ছি না। বাট এইটুকু শুধু বুঝে গেলে যখন আমরা বল দিচ্ছি তখন তার মধ্যে স্ট্রেস হয়, সেই স্ট্রেসের জন্য যে এফেক্টটা আসে সেটাকে আমরা স্ট্রেন বলি। সেটাকে মাঝি কি করে, মানে সরি মাপি কি করে, যতটুকু তার জন্য পরিবর্তন হলো সেটা ডিভাইডেড বাই অরিজিনালটা। ওকে, আচ্ছা তাহলে স্ট্রেনের ইউনিট কি হবে? স্ট্রেনের ইউনিট হচ্ছে এটাও লেন্থের ইউনিট, এটাও লেন্থের ইউনিট, তাহলে লেন্থের ইউনিট বাই লেন্থের ইউনিট, তো লেন্থের ইউনিট ক্যান্সেল হয়ে গেল, এটা একটা ইউনিট লেস একটা কোয়ান্টিটি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এই হয়ে গেল একটা ইউনিট লেস আমাদের কোয়ান্টিটি হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাক। হ্যাঁ, আমরা নেক্সট দিন যেগুলো করব হচ্ছে, নেক্সট দিন আমরা ইয়ে শিয়ার স্ট্রেসটা একটু পড়ে নিয়ে নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে একদম ইয়েতে ঢুকে যাব। মোটামুটি কনসেপ্ট আজকে মোটামুটি এদিককার গুলো হলো। হ্যাঁ ঠিক আছে, আমরা স্ট্রেস স্ট্রেন পেলাম, আর হুকস ল ঢুকে যাবো। পরের দিন একদম আমরা পড়বো হুকস ল পড়বো, তারপর হচ্ছে ডাকটাইল আর ব্রিটেল মেটেরিয়াল, সেই দুটো মেটেরিয়াল পড়বো, হুকস ল পড়বো, দুটো মেটেরিয়াল পড়বো, এবং তার সাথে সাথে ব্রিটেল মেটেরিয়াল বা ডাকটাইল মেটেরিয়াল মাইল্ড স্টিলের যে স্ট্রেস স্ট্রেন যে ডায়াগ্রাম হয় সেটা পড়বো। এইটা পড়লে এই দুটো করলে মোটামুটি আমাদের বলতে পারো ইন্ট্রোডাক্টরি বা মানে কি বলবো, এই যে অ্যাজ এ হোল যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল যে কনসেপ্ট, সেই জায়গাটা মোটামুটি একটা বলতে পারো আমরা একটা বুঝে যেতে পারবো। এর বাইরে তারপরে আমরা একদম ঘাটাঘাট নিউমেরিক্যালে ঢুকবো বা একদম ফর্মাল ক্লাসে ঢুকে যাবো। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা পড়বো হচ্ছে হুকস ল পড়বো। আচ্ছা, এই ল্যাটারাল স্ট্রেস এন্ড পয়জন রেশিও এর সম্পর্কটা পড়বো। আর আরেকটা জিনিস পড়বো হচ্ছে আমরা ব্রিটেল মেটেরিয়াল বা ডাকটাইল মেটেরিয়াল তাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কটা জিনিস নেক্সট ক্লাসে পড়বো, অর্থাৎ কালকে পড়বো। ওকে, ঠিক আছে, তাহলে চলো কালকের জন্য আবার দেখা হচ্ছে কালকের ক্লাসে। আর এটাই আর কি, তাহলে যদি কোনো কনফিউশন থাকে গ্রুপে করবে বা নেক্সট ক্লাসে বলবে, আমরা আনসার করবো। ঠিক আছে, চলো তাহলে, টাটা।